আপনাদের, তাহলে আমার সুবিধা হবে আমি আহ, কোন লেভেল থেকে শুরু করব পড়ানো সেটা বুঝতে। ঠিক আছে, তাহলে আহ, আচ্ছা আগে প্রেজেন্টটা করে নিই। আচ্ছা, অমিত কুমার মজুমদার আছেন? হ্যাঁ, আছি। আমার কোনো সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, ওটা ঠিক আছে? আমি আচ্ছা ঠিক আছে, এখনই বলে আচ্ছা, নিন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার আচ্ছা। সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই, তাই স- তো? সংস্কৃত ব্যাকগ্রাউন্ড একদমই নেই। আমি আচ্ছা আমি পুরোপুরি বিজ্ঞানের ছাত্র ছিলাম। হ্যাঁ, আচ্ছা এবং আমি চাকরি করি। আর আমার মূলত সংস্কৃতটা ইচ্ছা হচ্ছে আমাদের প্রাচীন সাহিত্য যে আছে, হ্যাঁ। সেই সংস্কৃত সাহিত্য সেটা জানার পড়ার মানে উৎসটা জানার ইচ্ছা ক্ষেত্রেই এই আগ্রহ আর কি। আচ্ছা, খুব ভালো খুব ভালো, ঠিক আছে। ঠিক। সৌমি দত্ত। হ্যাঁ, আমি আছি। আমার সংস্কৃত কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা আহ, আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি করছেন? আমি ব্যবসা করি। আচ্ছা ঠিক আছে। চন্দা বেরা। হ্যাঁ স্যার। ছন্দা বেরা। হ্যাঁ স্যার, আমি সংস্কৃতে মাস্টার্স, আমার বিএড হয়ে গেছে। আমি আচ্ছা এমএড করছি আচ্ছা আচ্ছা, ঠিক বর্তমানে। আছে, মানে আপনার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শেফালি নাথ। আচ্ছা, নেই। তন্ময় রয়। নেই, তাই তো? অনিন্দ মুখোপাধ্যায়। নেই। ইস্পিতা মিত্র। হ্যাঁ স্যার, আমি গ্র্যাজুয়েশনে সংস্কৃত অনার্স ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গৌতম দাশগুপ্ত। আমি মাধ্যমিকে সংস্কৃত ছিল আমার মাধ্যমিক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আহ, মাধ্যমিক আমি যে পর্যন্ত একদম মানে? একদম হ্যাঁ মানে একদম প্রথম ফার্স্ট ব্যাচ মাধ্যমিক আমরা, আই থিঙ্ক আচ্ছা আমার আচ্ছা এই ব্যাচে বোধহয় আমি সব থেকে সিনিয়র। আচ্ছা আচ্ছা। আমি যে একদম সংস্কৃত পড়তে পারি না তা নয়, হুম। সামান্য হলেও পারি, আচ্ছা কিন্তু আরেকটু মানে ব্যাপকভাবে জানবার ইচ্ছা আছে, যেটা অমিত বাবু বললেন যে যখন আমি ধরুন বেদ বা উপনিষদ বা এরকম ধরনের প্রাচীন বই পড়তে যাচ্ছি, হ্যাঁ। রঙ্গনাথানন্দ মহারাজ বা অন্য কারুর লেখা, তখন আমার মনে হচ্ছে যে আমি যদি সংস্কৃতটা খুব ভালো করে জানতে পারি, মানে ইফ আই ক্যান রিড ইট মাইসেলফ, আচ্ছা। আনতে পারি, তাহলে পরে আমার পক্ষে মানেটা জানাটা বেশি সহজ হয়, হুম হুম, এবং ঠিক তার আছে। ভেতরে একটা অন্যরকম আনন্দ আছে, সেটাও আছে। আপনি কি দেবনাগরী লিপি পড়তে পারেন? মানে হিন্দি যেটা কিছুটা হলেও দেবনাগরী পারি, লিপি। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলাম, আচ্ছা কিছুটা হলেও পারি। আচ্ছা, আর বাকি যারা আগে মানে যাদের জিজ্ঞেস করলাম, যারা বললেন সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই, তারা কি দেবনাগরী লিপি পড়তে পারেন? কারণ যে স্টাডি মেটেরিয়ালটা তাহলে সেইভাবে রেডি করতে হবে তো, সেরকম হলে। আমার একটাই শুধু সাজেশন আছে, হ্যাঁ। যেটা আমি আগের দিনের ক্লাসে ফেস করেছি। প্রথম কথা হচ্ছে, এই যে মোবাইলের যে ক্ষুদ্র পরিসর না, এর হ্যাঁ। ভেতরে যখন স্লাইড গুলো ফেলা হচ্ছে, তখন কিন্তু সেগুলো দেখতে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা। যদি এরকম করা যায় যে ফ- এই যে ধরুন লিঙ্কটা, আমাদের তো প্রত্যেকের মেল আইডি আছে, লিঙ্কটা যদি মেল আইডিতে শেয়ার করা হয়, হ্যাঁ। তাহলে পরে কি হয় যে ল্যাপটপে একটু বড় করে দেখতে সুবিধা হয়, এবং at the same time the sound quality is very poor. হিন্দি Sometimes it is very poor. হিন- Yesterday it was very poor. না আপনি, হিন্দি সেটাও কিছুটা কিন্তু পড়তে অনেকটা, পারি। না আজকে আপনি, হিন্দি আচ্ছা আজকে কিন্তু অনেক স্পষ্ট, আপনার গলাটা অনেক স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, কিছুটা আপনাকে পড়তে একটা পারি। কথা, আচ্ছা হ্যাঁ, হিন্দি। গৌতম দেশগুপ্ত, আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি বলতে চাইছেন আপনি ল্যাপটপে এটা ওপেন করতে পারছেন না, তাই তো? না না, আমি যেহেতু লিঙ্ক। ল্যাপটপে
টিম ডাউনলোড করে এটা ওপেন করা যাবে লিঙ্কটা দিয়ে, ঠিক আছে, কিন্তু না, অনেক আপনি তো সময় হয় কি, সিম্পল মিট, গুগল মিট আপনাকে কোনো ডাউনলোডও করতে হবে না। আপনি গুগল খুললেই সেখানে মিটের অপশন এখন চলে আসছে। আপনি সেখান থেকে এই লিঙ্কটা ক্লিক করলেই হয়ে যাবে। আপনাকে কোনো কিছু মানে লিঙ্কটা পাঠাতেও হবে না আপনাকে। আপনাকে এই যে দেখা যাচ্ছে, ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, আপনি দেখে নিন একটু, সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এই দেখুন, ধরুন তাহলে আপনি বোধহয় অনেকেরই সুবিধা হয়। এইটা ইন্টারফেস তো দেখুন, ধরুন এরকম এলো গুগল, আপনার যদি জিমেল দিয়ে ওপেন করা থাকে গুগলের ইন্টারফেস, এটা হোম পেজ এলো গুগলের, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। এই যে এখানে জিমেল ইমেজ আছে তো, তারপর এই যে অ্যারোটা গুগল অ্যাপস বলে, এটা যদি ক্লিক করেন দেখবেন অনেক কিছু আসছে, এখানে অনেকগুলো আইকন আসছে। হ্যাঁ, অনেকগুলো যেমন আইকনস এই আছে, যে এখানে মিটও আছে। মিট যদি আপনি ক্লিক করেন, এইখানে এন্টার কোডের জায়গায় আপনি কি করবেন বলুন তো, দেখবেন হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা পাঠানো হচ্ছে সেখানে দেখুন একটা কোড আছে, মানে লাস্টে এটা থাকে, দেখুন হ্যাঁ যে হ্যাঁ, যেটা লিঙ্কটা পাঠিয়েছে এখানে জয়নিং কোড। YTY, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়নিং কোড। ওই টেক্সটটা আপনি এন্টার করেন, আপনি জয়েন হয়ে যাবেন। আপনাকে ঠিক লিঙ্কটা আছে, আবার মেলে শেয়ার করার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। আর আচ্ছা, আমি অমিত, আমি আমি হ্যাঁ বলুন। একটা অল্টারনেটিভ অপশন আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবটা আপনি যদি ল্যাপটপে হ্যাঁ, ওপেন করেন, হোয়াটসঅ্যাপ ওয়েব করলে হ্যাঁ, হয়ে যাবে। ওখানে ডাইরেক্ট লিংকে ক্লিক করুন, আপনার অটোমেটিক্যালি খুলে যাবে। হ্যাঁ রাইট, গুগল মিটে আমি কোনো ইনফ্যাক্ট অপশন ল্যাপটপে দরকার নেই। জয়েন করেছি হুম। হোয়াটসঅ্যাপ ওয়েবের থ্রু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি সেটা ঠিকই সেটা বলেছেন, করতে হোয়াটসঅ্যাপ পারেন। হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ডাইরেক্ট জয়েন করা যায়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ডাইরেক্ট জয়েন করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ঠিক করতে আছে। পারবেন। তাহলে আগে যারা, অমিত বাবু আপনি দেবনাগরী লিপি পড়তে পারেন? হ্যালো অমিত বাবু, আচ্ছা শুনতে পাচ্ছেন না হয়তো উনি। তাহলে ঠিক আছে, তাহলে পরের জন কে আছেন? রাই গাঙ্গুলি। হ্যাঁ স্যার। না স্যার, আমার সংস্কৃত কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর দেবনাগরীও আমি মানে ওই খাপ ছাড়া মানে ঠিক খুব একটা পারি না পড়তে। আচ্ছা, আর আপনি তাহলে এখন কি করছেন, মানে আমি স্যার পড়াশোনা? লাস্ট ইয়ার, হ্যাঁ এমএসসি আমার লাস্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কেয়া সরকার। আমার বিএ ফার্স্ট ইয়ার, সংস্কৃত অনার্স। আচ্ছা, সংস্কৃত অনার্স, বিএ ফার্স্ট ইয়ার, তাই তো, ঠিক আছে। নাফিসা খাতুন। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, আপনি কি সংস্কৃত ব্যাকগ্রাউন্ড আছে আপনার? হ্যাঁ, আমি সংস্কৃত অনার্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বর্তমানে বিএড থার্ড সেমে পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। তনুশ্রী সিংহ। নেই। শ্রাবন্তী আদক। ইয়েস স্যার। আচ্ছা, আপনার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড আছে? না স্যার, আমার সংস্কৃত কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি প্রথম, আমি জানি না। আচ্ছা, আপনি এখন তাহলে কি করছেন? আমি এখন আইসিডিএস এ চাকরি করি। আচ্ছা, আমার স্যার ভাষা জিনিসটা খুব ভালো লাগে, তো এই যেমন বাংলা ইংলিশ এগুলো ভাষাটা ভালো লাগে, ওই ভালো লাগা থেকেই একটা ভালোবাসা এসছে, তাই মনে হলো যে সংস্কৃতটা যখন শুনলাম তা বললাম যে যদি শিখতে পারি তাহলে তো। ঠিক আছে, খুব ভালো খুব ভালো, তাই জন্য। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি দেবনাগরী লিপিটা কি মানে পড়তে পারেন? হিন্দি যে লিপিটা হয়, হিন্দি? ওটা স্যার পারি, কিন্তু গ্রামাটিক্যাল সঠিক হবে কিনা আমি জানি না, আমি পড়ে দেবো, আমাকে দিলে পারে। হ্যাঁ, ওটাই আমি বলছি যে লিপিটার জন্যই বলছি। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে, নো প্রবলেম। স্যার একটা কথা বলছি, একটু হ্যাঁ, বলুন। হ্যাঁ ইন্টারফেয়ার করছি। হ্যাঁ, বলুন। বলছি আপনি যখন আগে ওই গৌতম বাবুকে দেখাচ্ছিলেন না গুগলের
কিভাবে ঢুকতে হবে বা কিছু হ্যাঁ মিট হ্যাঁ সংক্রান্ত যে স্ক্রিনটা শেয়ার করছিলেন, হ্যাঁ সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না কিছু, আচ্ছা কিচ্ছু দেখতে আপনি পাচ্ছিলাম না। দেখতে পাচ্ছিলেন না? আচ্ছা, ওখানে তাহলে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে না, হচ্ছে আপনার, কারণ আমি পরে আপনাকে একটা কিছু কথা বললাম, আপনিও ওটা শুনতে পাননি মেবি। আপনার কিছু নেটওয়ার্ক প্রবলেম ছিল মনে হয় সেই সময়টা। আপনি কি দেখতে চান সেটা আবার? হ্যাঁ একটু যদি দেখান তো ভালো হয়। আচ্ছা, ওটা জাস্ট মানে একটা একজন বললেন যে হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে, যেমন আমার হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে খোলা আছে, ওটাও খোলা যায়। হোয়াটসঅ্যাপটা কম্পিউটার বা ল্যাপটপে খোলা যায়, ঠিক আছে? সেখানে হুম লিঙ্কটা পাঠানো হচ্ছে, লিঙ্ক ক্লিক করলে হয়ে যায়। অথবা হুম যদি হোয়াটসঅ্যাপ যদি খুলতে না চান, তাহলে এই যে ধরুন আমি স্ক্রিনটা শেয়ার করছি। একটু শেয়ার করুন। হ্যাঁ, এই শেয়ার যে। করলে একটু বলবেন, আমি আচ্ছা দেখতে পাচ্ছি না। আচ্ছা, শেয়ার করেছি আমি, আপনি দেখতে পাচ্ছেন কি? না, দেখা যাচ্ছে না? কিচ্ছু দেখতে পাচ্ছি না। গুগল বলে কিছু দেখা যাচ্ছে না? আমি বাকিরা? একটু মাঝখানে কিচ্ছু একটা কথা কিচ্ছু বলছি দেখতে, স্যার, একটু কথা হ্যাঁ বলছি। স্যার, আগের দেখতে দিনে না পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছিলাম না, ওই পিং করার কথা একটা কিছু হ্যাঁ বলেন আগের এইবার দিনে দেখতে ম্যাডাম। পাচ্ছি, এইবার দেখতে পাচ্ছি, এইবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, গুগল দেখতে পাচ্ছি, গুগল আচ্ছা আচ্ছা, স্ক্রিন হ্যাঁ শেয়ারিং বাকি দেখতে পাচ্ছি। বাকি আরেকজন কি বললেন ঠিক বুঝতে পারলাম না। ওটাই বলছিলেন, আগের দিনে দেখা যাচ্ছিল না, পিং করার কথা বলছিলেন আগের আচ্ছা দিনের ম্যাডাম। আচ্ছা আচ্ছা, মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছু এরকম সমস্যা হতে পারে, কিন্তু আপনারা যদি শুনতে না পান, দেখতে না পান, অবশ্যই সেই স্যারকে সঙ্গে সঙ্গে বলবেন, ঠিক আছে? স্যার আগের দিন আমিও কিছু দেখতে হ্যাঁ, সেটা পাইনি। এবার আপনি সেটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়, সেটা নেটওয়ার্কটা মানে যে দেখছে তার প্রবলেমের জন্য হতে পারে, বা যে করছে। এবার আমার যদি নেটওয়ার্ক প্রবলেম হয়, তাহলে হয়তো আপনারা কেউই দেখতে পাবেন না, ঠিক আছে? তাহলে তো তখন সবাই বলবেন। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল কারো নেটওয়ার্ক প্রবলেম হয়, তাহলে সে দেখতে পাবে না হয়, ঠিক আছে? কিন্তু সেটা বললে আপনি যদি লিভ করে আবার জয়েন করেন, ওই সমস্যাটা অনেক সময় মিটে যায়, ঠিক আছে? ঠিক আছে, আর যেটা দেখাচ্ছিলাম এই যে গুগল, এটা হচ্ছে গুগলের হোম পেজ, ঠিক আছে? হোম পেজে দেখুন এই যে গুগল অ্যাপস বলে যেটা আছে, এখানে যদি ক্লিক করেন আপনি, এখানে অনেক রকম আইকন দেখা যায়, ইউটিউব, প্লে, নিউজ, চ্যাট, মিট। এখানে মিটটা যদি আপনি ক্লিক করেন, মিট চলে এলো, ঠিক আছে? এখানে এন্টার এ কোড অর লিঙ্ক, এখানে আপনি আমি যে হ্যাঁ লিঙ্কটা শেয়ার করছি, সেখানে একটা কোড লেখা থাকে। কোন কোডটা? হ্যাঁ 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 পুরোটা যেটা নয়, দিয়েছেন। HTTPS হ্যাঁ ওই পুরোটা নয় কিন্তু, জাস্ট দেখুন লাস্টে YTY। লাস্টে টুকু। হ্যাঁ, হুম লাস্টে হুম ওই কিছু কোডটা লেখা থাকে, ওইটা আপনি যদি ক্লিক করেন, জয়েন অপশন ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন এখান থেকেই, ঠিক আছে? আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে খুলতে পারেন, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা ও- থ্যাংক ইউ। অঙ্কিতা সিংহ, অঙ্কিতা সিংহ নেই, তাই তো? ঠিক আছে। পরাশর গঙ্গোপাধ্যায় পরাশর গঙ্গোপাধ্যায় আছেন? নেই। আচ্ছা, অনুরাধা গঙ্গোপাধ্যায় নেই। আচ্ছা, জুলি পালই আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার সংস্কৃত স্যার আমি ব্যাকগ্রাউন্ড আছে? সংস্কৃতে মাস্টার্স করেছি। আচ্ছা, কমপ্লিট হ্যাঁ স্যার। মাস্টার্স, তাই তো? আচ্ছা। হ্যাঁ 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 আচ্ছা কমপ্লিট। এখন আমি এমএড করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। অমিয় কুমার দাস, অমিয় কুমার দাস, সুনন নমস্কার হ্যাঁ, স্যার। আছেন? অমিয় কুমার দাস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। বলুন। হ্যাঁ আমি সংস্কৃতে মাস্টার ডিগ্রি হুম, করেছি। বর্তমানে একটা আংশিক সময়ে কাজ করি একটা আচ্ছা, স্কুলে। ঠিক আছে। সুনন্দা ঘোষ,
স্যার। হ্যালো। হ্যাঁ, পরাশর গঙ্গোপাধ্যায়। হ্যাঁ আচ্ছা, স্যার, শুনতে নামটা পাচ্ছেন? হ্যাঁ, কোনটা? পরাশর গঙ্গোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, সেই সময় আমার নেটওয়ার্কটা প্রবলেম চলছিল স্যার, আমি ঠিক আছে, বলছিলাম আপনারা নো শুনতে প্রবলেম। পাচ্ছিলেন না। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, বলুন আপনার কি সংস্কৃত ব্যাকগ্রাউন্ড আছে? না, সংস্কৃত ব্যাকগ্রাউন্ড স্যার নেই। আচ্ছা, আলাদা করে নিজস্ব। হ্যালো স্যার। হ্যাঁ, আপনাকে পরে আসছি, আপনার কাছে সুনন্দা ঘোষ, আপনার কাছে পরে আসছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি ঠিক ওয়েট আছে। করুন হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আমার নিজস্ব সাবজেক্ট হচ্ছে বাংলা, যার আচ্ছা, জন্য একটা আলাদা ভালোবাসা আছে এই সাবজেক্টের প্রতি, সংস্কৃতের প্রতি। সেইখান থেকে এখানে ভর্তি হওয়া আর কি। ঠিক আছে। আপনি কি আর বর্তমানে, দেবনাগরী হ্যাঁ লিপি বর্তমানে টা কি পড়তে দেবনাগরী পারেন? দেবনাগরী লিপি পড়তে পারি, মানে হিন্দিটা পড়তে পারি আর কি হ্যাঁ, হ্যাঁ, ওই মোটামুটি। তো ওই একই হ্যাঁ জিনিস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে আর লিপিটা জাস্ট পড়া। লিপি পড়তে পারি মোটামুটি। আর বর্তমানে একটি কলেজে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, বাহ, খুব ভালো। ঠিক আছে। সুনন্দা ঘোষ। হ্যালো স্যার। বলুন। স্যার আমি সংস্কৃতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি এবং নেট কোয়ালিফাই করেছি, এখন পিএইচডির জন্য চেষ্টা করছি। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে। সোমা সরকার। হ্যাঁ স্যার, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সংস্কৃত অনার্স, এখন আমি বিএড করছি। আচ্ছা, ঠিক আছে। আকাশ ভগত। হ্যাঁ স্যার, আছি। আমার সংস্কৃতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। আপনি কি দেবনাগরী লিপি পড়তে পারেন? হ্যাঁ 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 হ্যাঁ, দেবনাগরী লিপি পড়তে পারি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মৌসুমী সরকার। স্যার আমি সংস্কৃতে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন বিএড করছি। আচ্ছা, ঠিক আছে। সুশ্রুত বটব্যাল। নমস্কার, আমার সংস্কৃতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি বর্তমানে তুলনামূলক সাহিত্যে মাস্টার্স করছি। আর লিপি পড়তে পারি, কিন্তু ওই কিছু ক্ষেত্রে যেরকম যুক্তাক্ষরের ক্ষেত্রে। বা সন্ধিযুক্ত বড় শব্দের হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে। মৌসুমী পাত্র। নমস্কার স্যার। নমস্কার। আমার এমনিতে সংস্কৃতের আলাদা করে ব্যাকগ্রাউন্ড নেই, তবে ওই ক্লাস 7-8-এ সংস্কৃত যেটুকু পড়েছিলাম এখনো অনেকটাই মনে আছে। দেবনাগরী লিপি পড়তে পারি, লিখতেও পারি, আর সরকারি চাকরি করি। আচ্ছা, ঠিক আছে। সুকৃতি বর্ধন। আছি স্যার। হ্যাঁ, বলুন। আমি ওই 7-8-এ যেটুকুনি ছিল সেই হরফটা জানি, আচ্ছা। তাছাড়া আর বিশেষ কিছু না। হ্যাঁ। আর আমি শিক্ষকতা করতাম, কিন্তু পারিবারিক কিছু কারণে, একেবারে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছি আর কি, এখন বাড়িতে আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাইকার মোটামুটি পরিচয় পাওয়া গেছে, কয়েকজন নেই, অ্যাবসেন্ট আছেন। যদি কারোর বাদ পড়ে থাকে নাম ডাকা একটু বলতে পারেন, যারা প্রেজেন্ট আছেন তাদের মধ্যে। আমার নাম তন্ময়। আচ্ছা, তন্ময় রয়। হ্যাঁ, আমি তন্ময়। আচ্ছা। আমার কোনো সংস্কৃতের সাথে কোনো পুরনো মানে কোনো সেরকম জানি না, আমি সংস্কৃত শিখছি এবার নতুন। আর দেবনাগরী মানে মোটামুটি পড়তে পারি, ভালোই পড়তে পারি। আচ্ছা, ঠিক আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। শেফালি নাথ দেবনাথ। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা স্কুলে ইংরেজি পড়াই, দেবনাগরী আস্তে আস্তে পারবো আর কি, মোটামুটি পড়তে পারবো। আচ্ছা, আর সংস্কৃত পড়েছেন 7-8-এ, তাই তো? 7-8-এ না, আমার 11-12-এ অপশনাল ছিল। আচ্ছা, 11-12 অপশনাল ছিল। হ্যাঁ, ওই দুটো বছর একটু পড়েছি। আর ঠিক আছে, ঠিক আছে। একটু মানে বোঝার জন্য আর কি, স্তোত্র এগুলো মন্ত্র করে মানে যাতে বুঝতে পারি, সেই জন্য ভর্তি হওয়া। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।
আর কেউ যার বাদ হ্যালো পড়ে আছে? স্যার। হ্যাঁ, তনুশ্রী সিংহ বলুন। স্যার আমি হ্যাঁ আমি এমএ সেকেন্ড সেমে ছাত্রী সংস্কৃত আচ্ছা সাবজেক্ট। আচ্ছা, ঠিক আছে। ঢুকেছে। আর কেউ? হ্যালো স্যার, আমি কি নাম আপনার? অনুরাধা গঙ্গোপাধ্যায়। আমি ওই পরশর গঙ্গোপাধ্যায়ের সাথে ক্লাসটা করি, আলাদা করে জয়েন করিনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আপনার আমি এই কোর্সে ভর্তি হয়েছি। কোনো সংস্কৃত ব্যাকগ্রাউন্ড? আমার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নয়, আমার বাংলা সাবজেক্ট। আচ্ছা আর এমনি হিন্দি লিখতে পড়তে পারি, ওই জন্য মানে ভর্তি হলাম আরো মানে ভালো করে বিষয় জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমি ওই 7, 8 আর 11, 12 পড়েছিলাম, কিন্তু মানে খুব ভালো দক্ষতা নেই বিষয়টার উপর। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আমরা তো আর এখানে বর্তমানে শিখতেই একটা সবাই এসেছি। কলেজে পড়াই, যুক্ত আছি শিক্ষকতা আচ্ছা কাজের সাথে। আচ্ছা, বাহ, খুব ভালো। স্যার সাহায্য করবেন যাতে ঠিকঠাক ভাবে কোর্সটা শেষ করতে পারি। অবশ্যই খুব অবশ্যই, টেনশন আমাদের হচ্ছে। না না, টেনশনের কি আছে? শিখতে গেলে টেনশন তো হওয়ার কথা নয়। আমার টেনশন, শেখাতে গেলে টেনশন, আমি শেখাতে পারবো কিনা। আপনাদের তো টেনশনের কোনো ব্যাপারই নেই। আচ্ছা, আর কেউ আছেন? ধন্যবাদ যার স্যার। নাম বাদ, হ্যাঁ ধন্যবাদ। আর কেউ আছেন যার নাম বাদ পড়ে গেছে? দুজনের দেখছি আমি, মানে 25 জনের মধ্যে দুজন। সেটা হচ্ছে অনিন্দ মুখোপাধ্যায় আর অঙ্কিতা সিংহ। এনারা আছেন? নেই, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো পরিচয় নিলাম মোটামুটি। আমার পরিচয়টাও একটু দিই। আমার নাম প্রীতম বেরা, ঠিক আছে। আমি এখন বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুড় মঠ, সেখানে এখন এমফিল করছি বর্তমানে। গ্রাজুয়েশন এবং এমএ আমার এখান থেকেই, রামকৃষ্ণ মিশন থেকেই, এবং এমফিলও আমি এখানেই করছি। আপনাদের অনেকের থেকে আমি ছোট, কারোর থেকে হয়তো বড়, তাই কিন্তু আমাকে পড়াতে হবে, পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের। তাই যতটা নিজে শিখতে পেরেছি সেইটা দিয়ে পড়ানোর অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। আপনারাও একটু মনোযোগ সহকারে এবং ইচ্ছা সহকারে, কারণ অনেকেই দেখলাম সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই এবং তারা এসছেন, মানে অবশ্যই খুব আনন্দের বিষয়। আমার কাছে নিজের কাছে আনন্দের বিষয় যে আমি একজন এইরকম যাদের ছাত্রদের শেখাতে পারবো যারা সংস্কৃত আগে সেই রকম ব্যাকগ্রাউন্ড নেই। এটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, তাই আমারও খুব ভালো লাগবে এই ক্লাসটি করতে, ঠিক আছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে প্রথম কথা হচ্ছে, সংস্কৃতটা কি? সংস্কৃত কিছুই নয়, একটা ভাষা। বাংলা যেমন একটি ভাষা, হিন্দি একটি ভাষা, ইংরেজি একটি ভাষা, ঠিক আছে, সেরকম একটি ভাষা। তাহলে ভাষা কিভাবে শিখবো? একটি ভাষা শেখার উপায় কি? একটা শিশু যখন তার মাতৃভাষাটা শেখে, সে কি এরকম ক্লাস করে? শিশু যখন 1 বছর কি 2 বছর বয়স হলো, তার মা তাকে একটা কোর্সে ভর্তি করে দেয় কি এরকম, যে এরকম বাংলা শেখো, তোমাকে বাংলা শিখতে হবে, এরকম কোর্সে ভর্তি করে দেয়? হয় না এরকম। তাহলে সে কি করে তাহলে বাংলা শেখেছে? আমরা সবাই যারা যার যার মাতৃভাষা সকলেরই বাংলা, তাহলে আমরা বাংলাটা শিখেছি কি করে? দুটো, একটা হচ্ছে শুনে, একটা হচ্ছে সেই শোনার পর সেটাকে বলার চেষ্টা। দুটো উপায়, একটা হচ্ছে প্রথম শ্রবণ এবং সেই শুনে সেইটাকে বলার চেষ্টা। সেখানে আপনারাও খেয়াল করেছেন, যখন একটি শিশু বলার চেষ্টা করছে সেখানে অনেক কিছু ভুল হচ্ছে, তাই তো? উচ্চারণ ঠিকঠাক হচ্ছে না, অনেক শব্দটাকে বিকৃত ভাবে হয়তো উচ্চারণ করছে, ঠিক আছে, সম্পূর্ণ উচ্চারণ করতে পারছে না, ঠিক আছে। কিন্তু শিশুটি কি সেখানে থেমে যাচ্ছে? শিশুটি কি ভাবছে যে আমি বাবা এটাকে ভালো করে উচ্চারণ করছি না বলে বাবা শব্দটাকে আমি আর বাবা বলবোই না? কোনোদিনই সেই শিশুটি ভাবছেন না। সেই শিশুটি কিন্তু আবার চেষ্টা করে যাচ্ছে বাবা বাবা বলার, ঠিক আছে, একটি গাছ দেখে গাছ গাছ বলার চেষ্টা করে যাচ্ছে। সো আমাদেরও কিন্তু সেই সেম, সংস্কৃত যেহেতু একটি ভাষা, আমাদেরও কিন্তু সেই প্রকারেই শিখতে হবে,
প্রথমে শ্রবণ করব, এবং যেহেতু আমাদের মাতৃভাষা নয়, আমাদের শ্রবণ করার উপায় নেই। আমাদের যদি শ্রবণ করার উপায় থাকতো তাহলে আমাদের এত কোর্স করার কোনো দরকার নেই। চারদিকে যদি আমাদের সংস্কৃতেই সবাই কথা বলতো তাহলে আর আমাদের সংস্কৃত শিখতে হতো না। কিন্তু এখন সেই উপায়টা যেহেতু নেই, তাহলে আমরা এই ধরনের কিছু ক্লাস করতে পারি, কোর্স করতে পারি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যে বাক্য গঠন বা সংস্কৃত, যে আমিও কিন্তু কিছুদিন পর সংস্কৃতে বলবো, এই কথাগুলো কিন্তু আমি সংস্কৃতে বলার চেষ্টা করব, কারণ কিন্তু একটি ভাষা শ্রবণের দ্বারাই শেখা হয়, এবং এই শ্রবণের পর, এই শেখার পর কিন্তু আপনাদের বলতে চেষ্টা করতে হবে, সেই ভাষাটি উচ্চারণ করতে চেষ্টা করতে হবে এবং বাক্যটি সংস্কৃতে বলতে চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু কোনো দিন শিখবে না। শিশু যতই শুনুক, সে যদি কোনোদিন ভাষাটা না বলে, সে কিন্তু শিখতে পারবে না। ভাষা মানে, ভাষা কাকে বলা হয়? ভাস বলে একটি ধাতু আছে, ঠিক আছে? ধাতু কথাটি হয়তো অনেকের কাছে, মানে যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই তাদের কাছে একটু অপরিচিত, কিন্তু এটি বলতে হলে বলে আমি বলছি। মানে সংস্কৃত শব্দ, যে কোনো শব্দ ধাতু থেকে নির্মিত বলা হয়, ঠিক আছে? মানে একটু মূল একটা রুট থাকবে, সেই রুট থেকে একটা শব্দটা তৈরি, এটি বলা হয়। সো সেই ধাতু হচ্ছে সেই রুটটি। তাহলে ভাস ধাতু, ভাসতুর অর্থ কথা বলা, ভাষাতে, ঠিক আছে? ভাষাতে যদি বলা হয় রাম কথা বলছে, তাহলে এই বাক্যটিকে আমি যদি সংস্কৃত বলি, এরকম বলা যেতে পারে, রামহা ভাষাতে। সেখানে ভাস ধাতু, সেই ভাস ধাতু থেকে কিন্তু ভাষা কথাটি এসছে, মানে যেটি বলা হয় সেটি ভাষা। ভাষ্যাতে ইয়া সা ভাষা, ঠিক আছে? যেটি বলা হয় সেটি ভাষা। তাহলে আমাদের সেই ভাষা শিখবো মানে আমাদের কিন্তু বলতে হবে, না হলে আমরা কোনো দিন শিখতে পারবো না, ঠিক আছে? আমাদের সকলকেই বলতে হবে, না হলে শিখতে পারবোই না, ঠিক আছে? তাহলে এটি মাথায় রাখতে হবে। আমি এখানে একটি ক্লাসে যা শিখে যাচ্ছি সেটা আমি নিজে কিভাবে প্র্যাকটিস করব, এবং শুধু এটা অঙ্ক নয় যে খাতায় লিখে প্র্যাকটিস করলাম আমি, a+b² দিয়ে একটা জাস্ট অঙ্ক আমি সেই সূত্র লাগিয়ে সলভ করে দিলাম, হয়ে গেল। এটা কিন্তু সেরকম নয়, এটি ভাষা। বারবার বলছি, এটি একটি ভাষা। ভাষা মানে আমাদের বলতে হবে। কি বলবো? যা কিছু বলুন আপনি। আপনি যদি কাউকে কিছু বলার না পান, আপনি চুপ করে সারাদিন পর রাত্রিবেলা একটু বসুন, চুপ করে বসে কি করবেন, যে সারাদিন কি করলেন সেটি নিজে নিজেই বলুন, সংস্কৃতে বলার চেষ্টা করুন। আমি সকালে উঠলাম, ঠিক আছে? বাচ্চাদেরকে যেমন বলা হয় রচনা তৈরি করার, সারাদিন কি করলে একটা লেখো, সে আপনি না লিখে আপনি বলার চেষ্টা করবেন, আমি সকালে এই টাইমে উঠলাম, আমি তারপর এই করলাম, ক্লাসে গেলাম, যারা কলেজে পড়াচ্ছেন কলেজে পড়াতে গেলাম, ঠিক আছে? এই করে আমি এই করলাম, এটা নিজে নিজেই বলার চেষ্টা করুন, ঠিক আছে? এর ফলেই কিন্তু এই ভাষাটা দৃঢ় হবে, ঠিক আছে? ভাষাটা দৃঢ় হবে। কারণ এখানে যারা দেখবেন সংস্কৃত পড়েছেন, MA BA MA সংস্কৃত পড়েছেন, তারা কিন্তু অনেকে হয়তো বলতে পারেন সংস্কৃত, অনেকে হয়তো বলতে পারেন না। কেন বলতে পারেন না? তারা কিন্তু সংস্কৃত জানে, তারা একটা অত সাবজেক্ট নিয়ে একটা পড়াশোনা করে যেমন সংস্কৃত জানে, কিন্তু তাদের বলাটা প্র্যাকটিস হয়নি বলে তারা কিন্তু সংস্কৃতটা বলতে পারছে না, ঠিক আছে? এটি কারণ। তাই আমাদেরকেও শুধু শিখে গেলাম, একটা কোর্সে ভর্তি হলাম, সপ্তাহে 3 দিন ক্লাস করছি, 2 ঘন্টা করে খুব মনোযোগ সহকারে ক্লাস করছি, কিচ্ছু লাভ নেই, বিশ্বাস করুন, কিচ্ছু লাভ হবে না। জাস্ট ওই একটু শিখে গেলেন, হয়ে গেল। কিন্তু আপনি যদি বলার চেষ্টা করেন, ভাষা যখন আপনি শিখে এলেন, ভাষাটা বলতে পারছেন, তখন কোনো বইও আপনি পড়ে কিন্তু উদ্ধার করতে পারবেন। শুধু ব্যাকরণ শিখে কিন্তু একটা বইয়ের ভাষা স্তোত্র বা কোনো গ্রন্থ, প্রাচীন কাব্যগ্রন্থ, রামায়ণ মহাভারত, এগুলো কিন্তু উদ্ধার করা যাবে না। আপনি যখন ভাষার ব্যবহার শিখবেন, ভাষাটাকে কিভাবে ব্যবহার করবো সেটা শিখবেন, তখনই কিন্তু সেই গ্রন্থগুলির মানে উদ্ধার করা যাবে। এবং আপনারা অনেকে বললেন যে সেই গ্রন্থগুলি বা স্তোত্র ইত্যাদি পড়ে মানে বোঝার জন্যই এসেছি। অবশ্যই সেটি একটি কারণ। একটি ভাষাকে ধরে রাখে কে? তার সাহিত্য, ঠিক আছে? এবং তার উপযোগ সাহিত্য দেই। যেহেতু আমরা এখন সংস্কৃত ভাষাটা সেই স্তরে ব্যবহার হচ্ছে না, মানে কথোপকথনের জন্য, তাহলে তার উপযোগিতা কোথায়? সাহিত্যেতে, ঠিক আছে? সাহিত্য পড়তে হবে। সাহিত্য মানে কি শুধু ওই কাব্য বা গল্পের বই নয়, মানে যে কোনো ধর্মগ্রন্থ হতে পারে,
ঠিক আছে, স্তোত্র হতে পারে, না রামায়ণ মহাভারত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কি বললাম, যে শুনতে হবে ঠিক করে এবং সেটি বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সংস্কৃত ভাষা নিয়ে বেশি বলতে যাব না আমি। ঠিক আছে, কারণ তার মাহাত্ম্য বলে শেষ করা যাবে না, সত্যি কথা, এটা বলে শেষ করা যাবে না। অন্যান্য ভাষার থেকে এটি শ্রেষ্ঠ ইত্যাদি আপনারা শুনে এসছেন। আপনারা এটা যখন নিজে রিয়ালাইজ করবেন তখনই কিন্তু এটা ঠিকঠাক বুঝতে পারবেন। তাই আমি লম্বা চওড়া কোনো ভাষণ দিতে চাই না। এই সংস্কৃত ভাষা, এই নাসাতে সংস্কৃত ভাষার ইউজ হয়, এগুলো সত্যি, কিন্তু এগুলো ভাষণ দেওয়ার ফলে আপনারা যতটা না বুঝবেন শুনে, আপনারা নিজেরা যখন রিয়ালাইজ করবেন কেন যখন স্পেসে একটা ভাষা পাঠানো হচ্ছে, সংস্কৃতে কেন পাঠানো হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কেন পাঠানো হতে পারে, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে পাঠালে কি সমস্যা হয়, সংস্কৃতে পাঠালে সেই সমস্যাটা কেন হয় না, নাসা কেন সেটা স্বীকার করেছে, সেগুলো আমি যদি এখন ভাষণ দিয়ে একটা আপনারা হয়তো শুনবেন, ভালো লাগবে, কিন্তু ওটা ঠিক দৃঢ় হবে না। আপনি যখন নিজে রিয়ালাইজ করবেন ভাষাটা শেখার পর, তখন ঠিক এটা দৃঢ় হবে। তাই আমি লম্বা চওড়া কোনো ভাষণ দিতে চাইছি না। ঠিক আছে, সংস্কৃতের মাহাত্ম্য আপনারা নিজেই পড়ে রিয়ালাইজ করবেন। তাহলে আমরা এই ক্লাসে, আপনাদের 3টি ক্লাস হচ্ছে সপ্তাহে, একটি সম্ভাষণ বর্গ, একটি হবে কথা, মানে সেখানে কিছু গল্প পড়ানো হবে, এবং আজকের যে ক্লাসটি, মানে আমি যে ক্লাসটি নেব সপ্তাহে একদিন, সেখানে সংস্কৃত যন্ত্র শেখা। যন্ত্র মানে একটি সংস্কৃতে বাক্য গঠন কিভাবে হয় সেটি শেখানো হবে। ঠিক আছে, সংস্কৃতে বাক্য গঠন কিভাবে হয় সেটি শেখানো হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। স্যার, আরো কিছু প্রশ্ন? স্যার আমি শ্রাবন্তী, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ অবশ্যই বলুন। বলছি স্যার, আমি তো সংস্কৃতের অক্ষরগুলো ভালো করে চিনি না, আমাকে তো এটা চিনতে হবে। হ্যাঁ, আপনাকে তবে তো চিনতে হবে, আপনি ঠিক আছে, আমি ওটাও আমি কথা বলছি যে তাহলে অক্ষরের জন্য একটি ক্লাস নিতে হবে, যেহেতু অনেকেই অক্ষরগুলি জানেন না এখন। তাহলে আমি আজকের ক্লাসটা ওই জন্য আমি নিচ্ছি যে আগে একটা ওভারঅল আউটলাইন নিয়ে নিলাম যে কে কতটা জানে। ঠিক আছে, সেই অনুযায়ী করতে হবে। এটা যদি স্যার একটা পিডিএফ কিছু শেয়ার করেন, যাতে পুরোপুরি ব্যাপারটাকে করা যায়, অ্যাকাস্টমড হয়ে যায়, যারা আমাদের মতো আর কি, আমার মতো যারা সংস্কৃত কিছুই জানেন না, তাদের ক্ষেত্রে সুবিধা হয় ব্যাপারটা বুঝতে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি ওটাই জানার জন্যই আজকে প্রথমে এইটা করলাম, কারণ অবশ্যই এটাই হতে পারে, আমি ভেবেছিলাম যে অনেকেই থাকবেন যারা সংস্কৃত লিপি জানবেন না, তাদের জন্য তো। হ্যাঁ বলুন। স্যার বলছি, আপনি কি কোনো সিলেবাস দেবেন যে এই বইটা কিনবেন না, আপনি অক্ষরগুলো লিখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, না না, বই কোনো বই কেনার ব্যাপারে কিছু বলবো না। ঠিক আছে, আমাদের আছে মেটেরিয়াল আছে, যে মানে প্রথমে বাংলা লেখা থাকবে অক্ষরটা, তার পাশে সংস্কৃত অক্ষরটা কিভাবে লিখতে হয় লেখা থাকবে। ঠিক আছে, আমি এটা কোর্স ইনস্ট্রাক্টরের সঙ্গে একবার কথা বলে নিই যে তাহলে এইটার জন্য একটি ক্লাস নিতে হবে অক্ষর শেখানোর জন্য। ঠিক আছে, আমি ওটা কথা বলে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, কারণ অবশ্যই অক্ষরটা শিখতে হবে, না হলে তো অক্ষর না শিখলে সেই ভাষাটা তো শেখাই যাবে না, লিপিটা শিখতে হবে আগে। অবশ্যই সেটা কোনো ব্যাপার নয়, শিখে যাবেন। ঠিক আছে, মানে জাস্ট দেখতে দেখতে শিখে যাবেন, প্র্যাকটিস করলে একদিন। এক মিনিট। আচ্ছা, তাহলে আগের ক্লাসে আপনারা প্রথম ক্লাসটি করেছেন, সেখানে কি কি শেখানো হয়েছে? এর আগে আপনারা একটি ক্লাস করেছেন তাই তো? কোর্সের ফার্স্ট ক্লাসটি কি শেখানো হয়েছে সেখানে? সেখানে মূলত কিছু সম্ভাষণ, কিভাবে কিছু ব্যাপারে কথা বলতে হয় সেটা শেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু ওখানে যেগুলো স্ক্রিন শেয়ার করা হয়েছিল, সেক্ষেত্রে ওই পুংলিঙ্গে কি হবে, স্ত্রীলিঙ্গ কি হবে, নপুংসক লিঙ্গ কি হবে,
এইটা লেখার ক্ষেত্রে যে ওই যে বাক্যগুলো মানে যে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে, সেই অক্ষরগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনটা কি সেটা আমাদের কাছে গ্রিক হিব্রু লেগেছে, যারা কিছুই জানি না অক্ষর মানে সম্বন্ধে। ওখানে সংস্কৃতে লেখা ছিল, তাই তো? সংস্কৃত লিপিতে লেখা ছিল। সংস্কৃত সবে লিপিতে লেখা ছিল। আচ্ছা আর পুরো প্রথম থেকেই শুরু হয়েছে ক্লাসটা মানে জাস্ট একটা মানে আপনার নাম কি এটাই সংস্কৃত হিসাবে, আর সে একটা ছবি দূরে আছে কি কাছে আছে সেইটাকে কিভাবে বলতে হয় এইরকম ভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই এস কহ এইসব দিয়ে শুরু হয়েছিল আর কি। কিন্তু সেটার কোন ক্ষেত্রে কি ব্যবহার এটা ভিত্তি যদি না জানা যায় তাহলে আমাদের মতো যারা ব্যাকগ্রাউন্ড নেই তাদের পক্ষে অসুবিধাজনক হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক খুব আছে একটা কিছু সুবিধা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ইনস্ট্রাক্টর যিনি আছেন মহারাজ, ওনার সাথে একটু কথা বলিন। অবশ্যই লিপিটা তাদের শেখানোর একটি ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তাহলে আমি ঠিক আছে, আমি এক দুটো কি সংস্কৃত বাক্য বলবো, আপনারা বুঝতে পারছেন কিনা দেখবো, অতি সরল ভাষায়, ঠিক আছে? মম নাম अस्ति प्रीतमः, मम नाम अस्ति प्रीतमः, মম আমার নাম আচ্ছা হচ্ছে প্রীতম। হ্যাঁ আমি বলছি, ঠিক আছে? যেখানে বুঝতে পারবে না সেখানে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এখানে কিন্তু স্যার আপনি বললেন মম নাম হস্তি প্রীতমা, কিন্তু গত ক্লাসে ম্যাডাম যেটা বলেছিলেন তাতে মম নামও প্রীতম হওয়া উচিত, মানে আমরা যে আমাদের যেটা শেখানো হয়েছে। অবশ্যই অবশ্যই। এবার ভাষা দেখুন, ভাষা একটি ভাষা তো যেমন আমি বাড়ি যাচ্ছি মানে আমি বাড়ি যাচ্ছি এটাই একটি ভাষা, তাই না? মানে ওটা বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। অস্থিটা হচ্ছে ক্রিয়াপদ ওখানে, ঠিক আছে? এগুলো আপনারা জানবেন। এটা আমি আগের ক্লাসটা আপনি যেটা মনে রাখেন, ঠিক আছে? আমি জাস্ট সিম্পল একটি কয়টা বাক্য বলার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন কিনা, মানে যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই তারাও কি বুঝতে পারছেন কিনা এটার জন্যই বলছি, ঠিক আছে? মম নাম अस्ति प्रीतमः, अहं पश्चिमबंग राज्यस्य हुगली मंडले निवसामि। মানে আমি পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি মন্ডলে বসবাস করি। मम गृहे मम माता अस्ति, मम पिता च अस्ति। আমার গৃহে আমার মা এবং বাবা দুজনেই আছেন। আমার গৃহে আমার মা আছেন এবং আমার বাবাও আছেন। যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই বলছেন তারা কি বুঝতে পারছেন? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা বোঝা যাচ্ছে। ঠিক আছে। अहम बेलूर मठे इदानीम अस्मि, अहम इदानीम बेलूर मठे अस्मि। পারলাম না। আমি এখন বেলুর মঠে আছি। বেলুর মঠে আছি, আমি মানে এখন বেলুর মঠে আছি। अहम इदानीम बेलूर मठे अस्मि, ঠিক আছে? স্যার ওটা অস্মি বলেছেন? হ্যাঁ अस्मि স্যার অস্মি মানে মানে আছি, আছি, ঠিক আছে? আচ্ছা এগুলো আপনারা জেনে যাবেন। আমি জাস্ট দেখলাম যে আপনারা বুঝতে পারছেন কিনা। অবশ্যই বুঝতে পারছেন, তাই তো? তাহলে একদম ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু কেউ বলতে পারবেন না, না হলে আপনারা কিন্তু বুঝতে পারতেন। আজকে যদি কন্নড় ভাষা বলা হয় আপনারা কি বুঝতে পারবেন? না না নান্নু আমি একটু জানতাম একটা বাক্য, ঠিক আছে? এখন ঠিক ভুলে যাচ্ছি। নিন্নু কাদালি করে, হ্যাঁ নিন্নু হেসারু কেরু, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন? না 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 স্যার। এটা আপনার নাম কি? তাহলে তাহলে কিন্তু সংস্কৃত আপনারা বুঝতে পারছেন, তাই তো? তাহলে দেখুন পার্থক্য আছে অন্যান্য ভাষার থেকে, তাই তো? এটা তো আমাদের প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ, সেই হিসাবে তো অনেক কিছুর সঙ্গে লিংক আছে। একদম প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ দেখবেন। আচ্ছা আমাদের মাতৃভাষা কি? বাংলা। বাংলা। পিতৃভাষা? বাংলা। পিতৃভাষা বাংলা নয়। পিতৃভাষা কি? তাহলে মাতৃভাষা বাংলা, কারণ মায়ের মুখ থেকে আমরা এটা শিখলাম। পিতৃভাষা বলতে আমাদের কিন্তু সকলের পিতৃভাষা সংস্কৃত। করে আপনাদের প্রত্যেকের দেখবেন, ঠিক আছে, একটি করে গোত্র আছে, আছে তো? কাশ্যপ গোত্র, শান্ডিল্য গোত্র, হ্যাঁ আছে। গোত্র মিন্স, গোত্র মানে কি? আপনারা সেই ঋষির বংশ, তাই তো? বংশ পরম্পরায় আপনারা আছেন। তাহলে আপনাদের পিতৃপুরুষ, সবচেয়ে পূর্বপুরুষ কে হলো? সেই মুনি ঋষি।
কশ্যপ মুনি। সেই মুনি ঋষির কিন্তু ভাষা সংস্কৃত, ঠিক আছে? সেই মুনি ঋষিরাই কিন্তু বেদ দ্রষ্টা, তাদের ভাষা সংস্কৃত। তাহলে পিতৃভাষা কিন্তু সংস্কৃত আমাদের প্রত্যেকের। আমরা ভারতীয়রা কিন্তু খুব ধনী, অবশ্যই ভাষা থেকে খুব ধনী। অবশ্যই একদম স্যার এই অর্থে পিতৃভাষা হচ্ছে সংস্কৃত? অবশ্যই সকলের। আপনারা যে জিজ্ঞেস করেন আপনি বলবেন। না না, সারা পৃথিবী। সারা পৃথিবীর, হুম। ঠিক আছে? সংস্কৃত বলছে, সংস্কৃত ব্যাপারে বলতে চাইলে 2-3টে ক্লাস চলে যাবে, মানে বেশি বলার দরকার নেই। রিয়ালাইজ যখন হবে আমাদের নিজেদের, তখনই কিন্তু সেটা আসল জ্ঞান হবে, ঠিক আছে? তাহলে এই হলো সংস্কৃত আমরা শিখবো, ভাষা। এবার সংস্কৃত ভাষা কেমন কি বাক্য, যেমন বাক্য হয় একটি ভাষা, মানে কি ভাষা মানে বাক্য, কিছু বাক্য বললেই সেটা ভাষা হয়, তাই তো? এই যে আমি যেমন বলছি আমি, আমার নাম প্রীতম, ঠিক আছে, আমি এখন এমফিল করছি, ঠিক আছে, ইত্যাদি কিছু বাক্য বলছি, মানে কি কিছু বাক্য বলাটাকেই ভাষা বলা। যেমন সংস্কৃতেও কিছু বাক্য প্রয়োগ করতে হবে। এবার এই বাক্যগুলো কি ব্যাকরণগত হতে হবে, ঠিক আছে? সংস্কৃতটা এখনো বিকৃতি হতে হয়নি, কারণ কি যে কোনো ভাষার দেখবেন প্রচুর বিকৃতি হয়েছে। আজকে বাংলা ভাষার প্রত্যেক জেলায় যাবেন দেখবেন বাংলা ভাষা এমন, মানে গঙ্গাসাগর বা আমার কয়েকজন বন্ধু আছে, তাদের ভাষা দেখলে আমি বুঝতেই পারছি না যে বাংলা না অন্য কিছু। বাংলা ভাষা কিন্তু কিন্তু একটা শব্দ বুঝতে পারছি না, কেন কি বিকৃতি হয়েছে যে কোনো ভাষার, কারণ ব্যাকরণ নেই। সংস্কৃত এমন একটি ভাষা, এত সায়েন্টিফিক। আচার্য পাণিনি যে ব্যাকরণটি তৈরি করে গেছেন, আপনারা যদি ব্যাকরণ যারা পড়েছেন, মানে সংস্কৃতে অনার্স যারা পড়েছেন, ব্যাকরণ নিয়ে যারা পড়েছেন, আপনারা বুঝতে পারবেন, বা আপনিও কিছু কিছু বলবো পরের ক্লাসগুলিতে, এতটা সায়েন্টিফিক না, মানে বলার বাইরে। কোনো ভাষা হতে পারে না, মানে একটু এদিক থেকে ওদিক হতে পারবে না। আর বাংলাতেও স্যার আমরা যেটুকু ব্যাকরণ পড়েছি তাতে মনে হয় সেটাও সংস্কৃত দিয়েই এ ছিল আর কি, ভিত্তি ছিল সংস্কৃতই, সংস্কৃত। কেন ওই কর্তা, ঠিক আছে, এই যে কর্তা, এই কর্ম, এগুলো তো সংস্কৃত। স্বতন্ত্র কর্তা, এটা হচ্ছে কর্তৃ সংজ্ঞার সূত্র। কোথায় আছে? অষ্টাধ্যায়ী বলে যে বইটি আছে, সেটি লেখা হয়েছে আজ থেকে 500 শতক পূর্বে, সেই বইতে আছে। মানে পাণিনি মুনি লিখেছেন স্বতন্ত্র কর্তা, ঠিক আছে, কর্তৃ ইপ্সিতম কর্মা, এই কিন্তু সূত্র সেই কারকে, মানে ইত্যাদি ইত্যাদি। এতটা সায়েন্টিফিক, মানে বলে বোঝানো যাবে না আপনাদের। প্রত্যেকটা শব্দের জন্য একটি করে স্পেশাল বিভক্তি আছে, প্রত্যেকটা শব্দের। বাংলাতে কোনো বিভক্তি নেই কিন্তু, মানে যে কোনো ভাষাতে কোনো বিভক্তি নেই, তাই তো? রাম কিলস রাবণ, রাম এখানেও কিন্তু রাম শব্দটি ব্যবহার করলাম, রাবণ এখানেও রাবণ ব্যবহার করলাম, তাই তো? তাহলে এখানে কে কাকে মারলো কি করে বুঝবো আমি? যদি প্রথম সেটা রাম রাবণকে মারলো আমরা জানি বলে বুঝছি, তাই তো? কিন্তু সংস্কৃতে এটা বলি রামঃ রাবণম হতবান। রামঃ এখানে বিসর্গ হলো কর্তায়, কর্তাতে মানে প্রথমা হচ্ছে। এগুলো আপনার কাছে কিছু কিছু মানে অপরিচিত, জাস্ট আমি বলার চেষ্টা করছি। প্রথমা রামঃ, রাবণম কর্ম, দ্বিতীয় বিভক্তি আছে, তাহলে তাকে মারলো, কর্তা মারলো কে? রাম, প্রথমা আছে, বুঝে যাচ্ছি আমি। রাবণম, রাবণকে মারলো। পুরো বাক্যের দ্বারা আপনি বুঝে যাবেন, আপনাকে আর বিবরণ দিতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে সংস্কৃত। প্রত্যেকটা জিনিসের জন্য একটা বিভক্তি আছে, বিভক্তি ছাড়া কোনো পদের প্রয়োগ হতে পারে না বাক্যে, সংস্কৃত বাক্যে, বুঝতে পারলেন? এই জন্যই মানে যে বললাম না যে নাসা অনেক যে স্পেসে যে ভাষা পাঠানো হয় সেটা কেন হয়, জাস্ট এইটা উদাহরণ দিয়ে দিলাম। যদি রাম কিলস রাবণ এটা বলি, এটা যদি স্পেসে যেতে যেতে উল্টে যায়, রাবণ কিলস রাম হয়ে যায়, তাহলে দেখুন পুরো মিনিংটাই পাল্টে গেল, তাই না? কিন্তু রামঃ রাবণম হতবান, এটা যত আপনি চেঞ্জ করুন, যত প্রকারে রাবণম হতবান, রাবণম রামঃ হতবান, কোনো মিনিং পাল্টাবে না, কারণ এখানে বিশিষ্ট একটি বিভক্তি দেওয়া আছে। রামহটা আপনি বাক্যে যেখানেই লিখুন সেটা তো রামহই লিখছেন, প্রথমা বিভক্তিই তো লিখছেন, মানে সেটা কর্তা, বোঝা যাচ্ছে। রাবণম দ্বিতীয় আছে এখানে, রাবণ শব্দের দ্বিতীয়া, রাবণম,
এটা আপনি বাক্যে যেখানেই লিখুন, রাবণম হতবান রামহ, রাবণম রামহ হতবান, রামহ হতবান রাবণম, যেমন যে কোনো সিকোয়েন্সে লিখুন আপনি, রাবণম এখানে দ্বিতীয় থাকছেই, এবং দ্বিতীয় আছে মানে বোঝা যাচ্ছে ওটা কর্ম, তাকে মারছে, এবং কে মারছে? রামহ কর্তা। কিন্তু ইংলিশে আপনি করুন না, রাবণ কিলস রাম বললে পুরো মিনিং পাল্টে গেল। তাহলে স্যার সংস্কৃতে কি প্রত্যেকটা শব্দের বিভক্তি আলাদা হয়? প্রত্যেকটা শব্দের বিভক্তি আলাদা হয়, সেটা সেই প্রসঙ্গ অনুযায়ী। বাক্যে কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা করণ ইত্যাদি প্রত্যেকে আলাদা আলাদা বিভক্তি আছে, 7টা বিভক্তি আছে, ঠিক আছে। আপনি একটি বাক্য প্রয়োগ করলাম মানে এই যে মম নাম প্রীতমহ বললাম মানে এখানে 3টি শব্দ প্রয়োগ করলাম আমি, মম নাম প্রীতমহ, এখানে কিন্তু 3টেরই কিন্তু একটি আলাদা আলাদা বিভক্তি আছে, ঠিক আছে, নাহলে কিন্তু প্রয়োগ হবে না বাক্যে। এই হচ্ছে আমাদের সংস্কৃত ভাষা। আচ্ছা স্যার, তাহলে মেয়ে বা ছেলে যে কারোর নাম বলতে গেলে প্রথমে কি মম উচ্চারণ করা হয়? হ্যাঁ হ্যাঁ, মম, মম মানে আমার। আচ্ছা স্যার তাহলে কি মানে ভার্বের সঙ্গেও কি বিভক্তি হয়? যেমন আপনি একটা উদাহরণ দিলেন, মম নাম অস্তি ভার্বের পিতমহ। সঙ্গে বিভক্তি হয় না, ভার্বের সঙ্গে 3 প্রত্যয় হয়, প্রত্যয় হয়, ঠিক আছে। বুঝতে পারলেন? মানে প্রত্যয় হয় একটা। আপনারা পড়ে থাকবেন যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবতঃ ভবত, মুখস্থ করেছেন তো 7, 8 বা 11, 12 হ্যাঁ স্যার। যখন পড়েছেন। এইগুলো কি? এইগুলো হচ্ছে ধাতু, সেখানে ভূ ধাতু, বলে না ধাতুর রূপ বলো, বলতেন না স্যারেরা, ভূ ধাতুর রূপ মানে ভূ সেখানে ধাতু, সেটাকে বিভক্তি লাগিয়ে কিন্তু অতগুলো রূপ হচ্ছে, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবতঃ ভবত। এগুলো কোথায় প্রয়োগ হবে? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বলা আছে, ঠিক আছে। রাম, আমরা এতে কি বলবো? রাম যাচ্ছে, ঠিক আছে। যদি হলে রামেরা যাচ্ছে, রাম এবং শ্যাম যাচ্ছে, সেই যাচ্ছেই বলে দিল। তো যাচ্ছে দ্বারা আপনি কিন্তু শুধু যাচ্ছেটা শুনলে কিন্তু আপনি কোনোদিন বুঝতে পারবেন না এটা কজন যাচ্ছে, বুঝতে পারবেন কি? যদি বলা হয় যাচ্ছে, কজন যাচ্ছে আপনি বুঝতে পারবেন? কেউ বুঝতে পারবেন কজন যাচ্ছে? কিন্তু সংস্কৃত যদি বলে গচ্ছতি, একজনই যাচ্ছে বোঝা যাচ্ছে, তি বিভক্তিটা এক বচন হয়। যদি বলা হয় গচ্ছতঃ, দুজন যাচ্ছেন, দুজনই যাচ্ছে বোঝা যাচ্ছে পুরো, আর কিচ্ছু বলার দরকার নেই। গচ্ছন্তি, অনেকজন যাচ্ছেন, বুঝতে পারলেন? এই হচ্ছে সংস্কৃত। এই জন্যই এই ভাষাটা বিকার হয়নি, এই কারণেই। না হলে যদি গম প্রয়োগ করা হতো, ঠিক আছে, শুধু গম ধাতুরেই প্রয়োগ করা হতো, তাহলে কিন্তু এর বিকার হয়ে যেত, বুঝতে পারতো না কেউ শুনে। রামহ গম বলতো, রামাহা গম বলতো, অনেকগুলি রামও সেই একই গচ্ছতি বলা হতো বা কিছু একটা বলা হতো। প্রত্যেকটার কিন্তু একটা খুব একদম স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। স্যার একবার ওই একজন, দুজন, তিনজনে কি বলেন একটু বলুন। হ্যাঁ, একজন, দুজন, তিনজন বলতে ধাতুরূপ, আপনি যদি ধাতুরূপ কখনো পড়ে থাকেন মানে 7, 8 বা কখনো ধাতুরূপ যদি মুখস্থ করে থাকেন, দেখবেন ভূ ধাতু মুখস্থ করেছেন, ভবতি ভবতঃ ভবন্তি, এরকম রূপ আছে, তাই তো? ভবসি ভবতঃ ভবত, এরকম রূপ আছে সেখানে। আচ্ছা, পড়েননি তাহলে আপনি সেখানে হচ্ছে, এখানে একটি ধাতুর, ঠিক আছে, বিভিন্ন লকারে রূপ হয়, ঠিক আছে। বিভিন্ন লকার বলতে গেলে, আচ্ছা লকারটা ভুলে যান, একটি ধাতুর কিছু রূপ হতে পারে। ধাতু মানে কি বললাম? রুট, যেটা একটি শব্দের রুট, ঠিক আছে, সেই ধাতুটার সঙ্গে অন্য কিছু একটা আরেকটি শব্দ যুক্ত করে একটি নতুন একটা শব্দ তৈরি হচ্ছে, ঠিক আছে। সেইগুলোর কিন্তু এক বচন, দ্বিবচন, বহুবচন হিসেবে ভাগ করা আছে। যদি এক বচন কর্তা, যে বাক্যের যে কর্তা, সে যদি একজন হয় তাহলে কিন্তু এই রূপটি বসবে, যদি দুজন হয় তাহলে এই রূপটি বসবে, যদি দুজনের অধিক হয় তাহলে এই রূপটি বসবে। এরকম কিন্তু ভাগ করা আছে এক বচন, দ্বিবচন, বহু বচন হিসেবে। যেমন যদি গম ধাতুর রূপ ধরি, গম মানে যাওয়া, ঠিক আছে, যাওয়া বলতে আমি গচ্ছতি বলতে পারি, বা সংস্কৃতে যাচ্ছে মানে গচ্ছতি,
এবার এটির রুট কি? রুট হচ্ছে গম, গমটা হচ্ছে ধাতু, ধাতুর সঙ্গে আচ্ছা। একটি আমি প্রত্যয় যোগ করে গচ্ছতি পেলাম। গচ্ছতিটা হচ্ছে এক বচনে, তাহলে গচ্ছতি বললাম মানে আমি কি বুঝতে পারছি, কর্তা কিন্তু একজনই আছে, ঠিক একজন আছে? যাচ্ছে। এবার হ্যাঁ। সেই গচ্ছতির দ্বিবচন হচ্ছে গচ্ছতঃ। আচ্ছা, গচ্ছতঃ মানে দুজন যাচ্ছে, দুজন। গচ্ছন্তি মানে অনেকজন আচ্ছা, যাচ্ছে। অনেক হয়ে যাচ্ছে। বাংলায় কিন্তু যাচ্ছেই আমি প্রয়োগ করেছি, যাচ্ছে, তাই তো? একজন যাচ্ছে, দুজন যাচ্ছে, হ্যাঁ, তিনজন হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, সবই হ্যাঁ, যাচ্ছে। এখানে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, একজনের ক্ষেত্রে গচ্ছতি ব্যবহার হলো, হ্যাঁ, দুজনেই হ্যাঁ, কিন্তু হ্যাঁ, গচ্ছতঃ। হ্যাঁ। এই হচ্ছে এটার মাহাত্ম্য। দুইজন রাম, আমি যদি দুজন, আমি যদি বলি আমি দুটি ফল খাচ্ছি, তাই তো? হ্যাঁ। বাংলায় বললাম। আমি হ্যাঁ। যদি বলি এই যে আপনি দুটি ফল বোঝাতে দুটি এই সংখ্যাটি ব্যবহার না করে কি বোঝাতে পারবেন? দুটি এই শব্দটি প্রয়োগ না করলে বোঝাতে পারবেন দুটি ফল খাচ্ছেন? না, পারবেন না। না, সংস্কৃত হবে। ফল শব্দের দ্বিবচন, অহম ফলে খাদামি, মানে আমি দুটো ফল খাচ্ছি। আপনাকে সেখানে দুটো কথাটা ব্যবহার করতে হলো না, আচ্ছা। বুঝতে পারলেন? ফলম ফলে ফলানি, ফল একটি শব্দ, মানে ফল যে আমরা বলি বাংলায় সেটা ফল, সেটার রূপ আছে, মানে প্রত্যেকটি শব্দের 21টা করে রূপ আছে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এরকম 7টা বিভক্তি, 7টা কলাম এবং না 7টা রো, এবং তার 3টে করে কলাম, এক বচন, দ্বিবচন, বহুবচন। সো 7 × 3 21 রূপ হয় যে কোনো শব্দে। স্যার এটা আর একবার বলবেন? কোনটা? এই যে কি 7 রুট না বললেন, একটা রুট কটা বিভক্তি বেশ হ্যাঁ, ওটা বলবেন? হচ্ছে একটি শব্দ, যেমন ধরুন আমার নাম কি? স্যার প্রীতম। শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার নাম প্রীতম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার নাম প্রীতম। এবারে প্রীতম হচ্ছে, প্রীতমটি বললাম মানে সংস্কৃত হয়ে যাবে প্রীতম একটি শব্দ, ঠিক আছে? প্রীতম হচ্ছে একটি শব্দ। এবার এই শব্দ মানে শব্দের রূপ থাকবে অনেকগুলি। রূপ বলতে সেই শব্দেরই রূপ, রূপ মানে কি? বিভিন্ন আকৃতি, তাই তো? সেই শব্দের অনেক রকম রূপ থাকবে। রূপ থাকবে মানে কি? মানে একটি টেবিল করা হবে, যেমন ধরুন একটা টেবিল দেখাচ্ছি আমি একটা, ফর এক্সাম্পল, এক সেকেন্ড। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিছু লেখা আছে, জাস্ট যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই কিছু অত কিছু ভাবা দরকার নেই, জাস্ট কিছু একটা লেখা আছে, ঠিক আছে? এবার হ্যাঁ, এটা বাংলায় হলে আরো সুবিধা হতো, কিন্তু জাস্ট বাংলায় এখন আপাতত নেই বলে আমার কাছে সংস্কৃতে দেখাচ্ছি। এটা কি লেখা আছে? দেব, দয়েকা ব, ঠিক আছে? দয়েকা ব, এই যে এটা হচ্ছে দেব লেখা আছে, মানে দেব শব্দ। দেব মানে দেবতা, ঠিক আছে? তাহলে দেব হচ্ছে একটা শব্দ। এবার এই শব্দটিকে সংস্কৃতে কি হয়, আমি যেমন বাংলায় যদি বলি আমার নাম প্রীতম, তাই তো? তাহলে যেটা শব্দ সেটি সাক্ষাৎ বাক্যে প্রয়োগ করে দিলাম, তার কোনো রূপ নেই। আর সংস্কৃত কিন্তু সেটা হয় না। সংস্কৃত সেই শব্দটির সঙ্গে কিছু বিভক্তি যোগ করতে হয়। বিভক্তি যোগ করার পরই আপনি সেটি বাক্যতে প্রয়োগ করতে পারবেন, বুঝতে পারলেন? ধরুন আমার নাম প্রীতম, তাহলে প্রীতম হচ্ছে একটা শব্দ, এটি হচ্ছে একটা রুট হলো, কিন্তু মূল শব্দ এটি কিন্তু আমি বাক্যে প্রয়োগ করতে পারবো না। বাক্যে প্রয়োগ কখন করব? সেই শব্দটির সঙ্গে যেমন এই বিভক্তিগুলো লাগাবো। কি বিভক্তি? ধরুন প্রথমা, দেখুন কয়েকটা কলামে রোতে ভাগ করা হচ্ছে, তাই তো? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টা রো আর 3টে কলাম, একবচনম, দ্বিবচনম, বহুবচনম। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, পড়তে পারছেন তো? এই যে প্রথমা লেখা আছে, এটা দ্বিতীয়া লেখা আছে, সকলে পড়তে পারছেন? কারো অসুবিধা হলে অবশ্যই বলবেন। পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে তো? ঠিক আছে। তাহলে দেখুন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টা হচ্ছে এখানে দেয়া আছে, রো দেয়া আছে, ঠিক আছে? আর 3টে কলাম করা আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন, ঠিক আছে?
এবার এই দেব শব্দটিকে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার আলাদা আলাদা রূপ হবে। কেন রূপগুলি আলাদা আলাদা হচ্ছে, তার বিশিষ্ট একটি বিভক্তি যোগ হচ্ছে, সেটা এখন আপনাদের জানার দরকার নেই। এই প্রত্যেকটি তাহলে কটা ঘর হলো টোটাল? 7 × 3 কটা হচ্ছে? 21, তাই তো? 7 × 3 তাই তো? 21টা তাহলে রূপ হচ্ছে। 21টা রূপ কি করে হচ্ছে? এই যে মূল যে শব্দটা আছে তার সঙ্গে 21টা বিভক্তি যোগ হচ্ছে। 21টা কি কি বিভক্তি সেটা আপনাদের এখন জানার দরকার নেই। এটা জেনে রাখুন 21টা কোনো কিছু একটা শব্দ যোগ হচ্ছে, মানে এই যে দেব যেমন একটা শব্দ, এর সঙ্গে একটি শব্দ যোগ হয় দেবহ, এরকম হলো। অন্য একটি যোগ হয় দেবৌ, এরকম হলো। অন্য একটি যোগ হয় দেবাহা, এরকম হলো। এরকম 21টা জিনিস যোগ হয়, 21 রকম রূপ হচ্ছে। বুঝতে পারছেন? বুঝতে পারলেন? 21টা বিভক্তি যোগ হয়ে 21টা রূপ হচ্ছে। এই রূপগুলোরই কিন্তু আমি ব্যবহার করতে পারবো। এই যে মূল শব্দ, এটার কিন্তু বাক্যে প্রয়োগ হবে না। এই যে 21টা রূপ আমি পাবো, যে কোনো প্রত্যেকটা শব্দের কিন্তু এই 21টা করে রূপ পাবো। সেই 21টা রূপের মধ্যে যে কোনো একটি রূপ আমি ব্যবহার করব। ঠিক আছে? কোনটা কোথায় ব্যবহার করব সেটা আমরা পরে শিখবো। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে দেবহ, এটা হচ্ছে প্রথমা। প্রথমা হচ্ছে কর্তা হিসেবে এটি ব্যবহার করা হয়। দেবতা যাচ্ছে বলতে কি বলবো? দেবহ। তাহলে দেবতা যাচ্ছে, এখানে যদি বলা হয় একজন দেবতা যাচ্ছে, তাহলে একজন দেবতার জন্য আমি কোন রূপটি ব্যবহার করব? দেবহ। একবচনম। দেবহ। যদি বল দুজন দেবতা যাচ্ছে, কি কোন রূপটি ব্যবহার করব? এই দ্বিবচনম, দেবৌ। দেবৌ। হ্যাঁ, দ্বিবচন। এইরকম করে চলে। যে কোনো শব্দের সঙ্গেই বিভক্তি লাগিয়ে তবেই তার প্রয়োগ সম্ভব। জানো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। আরো কিছু প্রশ্ন? একবার বলবেন এই প্রথমা দ্বিতীয়া যেগুলো বললেন সেগুলো কি, মানে একটা তো বচন, তিনটে বচন হয়, আর এই প্রথমা দ্বিতীয়া থেকে সপ্তমী অবধি এগুলো কি একটু বলবেন? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে আমি কি বললাম যে আমরা যে কোনো শব্দ নেব, ঠিক আছে? যে কোনো শব্দ নিয়ে যে কোনো শব্দেরই কিন্তু এরকম 21টা রূপ করে তারপরে ব্যবহার করা যাবে। ঠিক আছে? যেমন হয় না, খনি থেকে কিন্তু র ম্যাটেরিয়াল যেটা পাওয়া যায় তার কিন্তু ব্যবহার হয় না, সেটা কিন্তু। স্যার বলছি ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? ক্লাসে রেকর্ডিং না, রেকর্ডিং তো হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম আমি, যে আমরা হয় না যে আমরা যখন খনি থেকে কিছু জানি, আমরা খনি থেকে যে কাঁচা মালটি আনা হয় তার কিন্তু ব্যবহার হয় না, তাই না? তাকে কিন্তু পিউরিফাই করে তার কিন্তু আমরা ব্যবহার করি। সেই রকম কিন্তু এই সংস্কৃত আমি যে শব্দটি সরাসরি পেলাম তার কিন্তু ব্যবহার হবে না। এই দেব বললে কোথাও কিন্তু লিখে দেবো না আমি, সেটা কিন্তু ভুল। তাই কি করতে হবে, তার সঙ্গেই তার সংস্কার করতে হবে, বিভক্তি লাগিয়ে তার আমি সংস্কার করব। ঠিক আছে? 1 মিনিট। অনিন্দ মুখোপাধ্যায়। বিভক্তি লাগিয়ে তার আমি সংস্কার করব, সেই সংস্কার করার পরে কিন্তু তার ব্যবহার হবে, তাই তো? সংস্কৃতম। সংস্কৃতম মানে কি? সংস্কার। সংস্কার জানি তো আমরা, সংস্কার করার অর্থে যেটা সংস্কৃত মানে সম্যক কৃতম, অত্যন্ত স্ট্রাকচার হয়ে যেটা করা হয়েছে, যে ভাষাটি অত্যন্ত স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, তাকে সংস্কৃত বলা হয়। তাই আমি একটা শব্দের তাকে সংস্কার করব, সংস্কার করে এই বিভক্তিগুলো লাগানো, এই বিভক্তিগুলো যোগ করা কি সংস্কার বলছি আমি এখানে। ঠিক আছে? এই বিভক্তিগুলো যোগ হয় তখনই তার ব্যবহার হবে। এবার এই টেবিলটার মধ্যে যেগুলো আছে তার পরিচয় দিয়ে দিই। এই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বিভক্তি। এগুলো বলা হয় বিভক্তি। ঠিক আছে? প্রথমা বিভক্তি,
দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। ঠিক আছে? আর এইগুলো কি, এগুলো হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। বোঝা যাচ্ছে এক বচন মানে একটি, দ্বিবচন বহু বচন। ঠিক আছে? তাহলে দেবহ এটা কোথাকার রূপ? যদি বলা হয় কি বলবেন? দেব শব্দের প্রথমা বিভক্তির এক বচনের রূপ। এইভাবে দেব শব্দের প্রথমা বিভক্তির দ্বিবচনের রূপ কি? দেবৌ, তাই তো? দেব শব্দের প্রথমা বিভক্তির বহুবচনের রূপ কি? দেবাহা। এরকম করে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী প্রত্যেকটা বিভক্তির কিন্তু কোন অর্থে ব্যবহার হয়, কি অর্থ, কিন্তু একটি বিশিষ্ট অর্থ আছে। সব জায়গায় কিন্তু সব বিভক্তি যে কোনো ইচ্ছা করলাম যে কোনো একটি বিভক্তি আমি যোগ করে দিলাম সেটি কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে এগুলিকে বিভক্তি বলে আর এগুলোকে বচন বলা হয়। ঠিক আছে? ওপরে যেগুলো আছে বচন, এগুলো হচ্ছে বিভক্তি। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইরকম কয়েকটি শব্দরূপ কিন্তু আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। শব্দরূপ কেন মুখস্থ করতে হবে? কারণ আমি যদি না জানি, এই যে আমি যদি বলি দুজন দেবতা যাচ্ছে, তাহলে আমি যদি দেব রূপটা নাই জানি তাহলে তো আমি ব্যবহার করতে পারবো না, না ভাষাটা। তাহলে ওই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শব্দ আমাদের কিন্তু প্রথমে মুখস্থ করতে হবে, কষ্ট করে হলেও। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, বুঝা গেল। কারণ না হলে তো আপনি কোনোদিনই ব্যবহার করতে পারবেন না। আপনি তো সবসময় এরকম একটা কিছু পাতাতে লিখে দেওয়া হবে বা কিছু যে মেটেরিয়ালটা দেওয়া হবে শব্দরূপের, সেটা তো আপনি সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরবেন না। তাহলে ভাষা কোনো ব্যবহার করতে গেলে আপনাকে সেই শব্দরূপ দেখতে হবে, তারপর ব্যবহার করবেন। দুজন দেবতা যাচ্ছে মানে আমার সঙ্গে সঙ্গে আমি বলে দিতে পারি দেবৌ গচ্ছাতঃ। এই জন্য কিছু কিছু শব্দ মুখস্থ করতে হবে। ঠিক আছে? কেউ কিছু বলছেন? হ্যালো স্যার, হ্যাঁ, বলুন। বলছিলাম যে আপনি যদি এই তিনটে লিঙ্গের থেকে একটা একটা করে শব্দরূপ পড়তে বলেন তাহলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ যেরকম নর শব্দ পুংলিঙ্গাত্মক, ওটা শুধু যদি একটা মুখস্থ করে সবগুলো তো ওই ধাঁচেই হবে। হ্যাঁ হ্যাঁ ওই ধাঁচেই হবে। তাহলে ওই তিনটে থেকে, হ্যাঁ, তারপরে স্ত্রীলিঙ্গাত্মক যেরকম লতা শব্দ, এরকম যদি একটা একটা করে মুখস্থ করে তাহলেই তো হবে, তাই না? হ্যাঁ অবশ্যই একটা একটা করে মুখস্থ করতে হবে, কিন্তু তার মধ্যে অনেক মানে ভ্যারাইটিস আছে। ভ্যারাইটিস বলতে ধরুন অকারান্ত একটা হয়, ধরুন দেব শব্দ আপনি মুখস্থ করলেন পুংলিঙ্গের, কিন্তু ইকারান্তে কিন্তু রূপ আলাদা হয়ে গেল, উকারান্তে রূপ আলাদা হয়ে গেল। ঠিক আছে? তাই কিছু কিছু ব্যাপার আছে, তাও যতটা কম করা যায় ততটাই আমি দেবো। হ্যাঁ, যেহেতু অনেকে এখন ব্যস্ত জীবন আছে অনেকেরই, কারণ অনেকে চাকরি করছেন, তাই খুব বেশি পড়া দিলে বা খুব বেশি সম্ভব নয়। আমাদের উদ্দেশ্য কি ভাষাটা শেখা, তার জন্য যেটুকু করা দরকার সেটুকু আমি হোম টাস্ক দেবো। ঠিক আছে? অল্প অল্প আপনারাও অল্প সময় বার করে সেটি একটু করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, সেটা হলো। আর হচ্ছে আপনারা বললেন সংস্কৃতটা অনেকে পড়তে জানেন না। আচ্ছা, স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। যে চার্টটা দেখালেন, ওই চার্টটার প্রত্যেকটা যদি উদাহরণ দিয়ে দেওয়া কি সম্ভব? কোনটার বলুন? এই যে চার্টটা এইমাত্র দেখালেন যেটা, হ্যাঁ, ওটা কি উদাহরণ মানে সেন্টেন্স দিয়ে দেওয়া সম্ভব আপনার পক্ষে? এখন এখন না পরে, মানে তাহলে মনে হয় পড়তে সুবিধা হবে। হ্যাঁ, উদাহরণ বলতে মানে কি ধরনের উদাহরণ বলতে চাইছেন বলুন? যেরকম প্রথমটা দিয়ে দিলেন, তিনটেই এক বচন দ্বিবচন বলে আচ্ছা যে আচ্ছা 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 বলে দিলেন, সেটা সব কটার যদি, তাহলে মনে হয় মাথায় থাকবে। আচ্ছা, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নেই, সেটা বলে দেওয়া যাবে। যেমন মানে অর্থগুলো জানলেই হয়ে যাচ্ছে, প্রথমা দ্বিতীয় তৃতীয় বিভক্তি চতুর্থ বিভক্তির অর্থগুলো। কারণ এক বচন দ্বিবচন বহুবচন তো ওটা কোনো অর্থ জানার দরকার নেই, এক বচন আছে মানে একজন বোঝা যাচ্ছে। ঠিক আছে? প্রথমার আমি একটা জাস্ট ব্যাপারটা বুঝতে পেরেছি, হ্যাঁ মানে প্রত্যেকটার উদাহরণটা থাকলে কি হয়, পুরো মাথায় সেট হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে অন্যগুলোর সঙ্গেও লিঙ্ক করে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
এক মিনিট। এক মিনিট একটু দাঁড়ান। আচ্ছা, আমি কিছু শব্দরূপ এখন কিছু পাঠ করিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাংলাতে। আমি বাংলাতে একটা করছি, বাংলা লিপিতে লেখা আছে এমন শব্দরূপ। কারণ আমাদের সংস্কৃতের সাথে কিন্তু উচ্চারণটাও কিন্তু শিখতে হবে, সংস্কৃত উচ্চারণ, ঠিক আছে। এজন্য আমি কিছু পাঠ করিয়ে দেবো। তো ওয়েট। এক মিনিট। আচ্ছা, আপনাদের সবাই কাছে কি এখন হাতের কাছে খাতা পেন আছে? আচ্ছা, তাহলে আমি অক্ষরগুলো টাইপ করছি, আপনারা দেখে দেখে লেখার চেষ্টা করুন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সকলে রেডি হলে বলবেন।
সকলে যদি রেডি হয়ে যান তারপর বলবেন, ঠিক আছে? রেডি রেডি স্যার। স্যার রেডি। আচ্ছা স্যার রেডি। আচ্ছা, স্যার এটা কি চ্যাট বক্সে টাইপ করবেন? না আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, লিখতে পারছেন? এটা লিখতে পারবেন না? আর একটু বড়, এটা একটু বড় করবো কি? না ঠিক আছে স্যার, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। স্যার ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে। লিখতে পারছেন এটা অটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দরকার আছে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ জানি, বুঝতে পারছি। ঠিক আছে, যারা যারা মানে জানেন না লিপিটা, তারা কিন্তু একটু লিখে প্র্যাকটিস করে নিন। হ্যাঁ লিখে প্র্যাকটিস, আমাদের ক্ষেত্রে লিখে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ। যারা জানেন। তারপর আমি আর বাংলাটা লিখছি না, ঠিক আছে? আপনারা বাংলাটা লিখুন, তারপর কিন্তু সংস্কৃতটা লিখবেন, ঠিক আছে? আচ্ছা দেখুন, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই। হ্রস্ব ই দীর্ঘ ই, দীর্ঘ ই এর মাথায় খালি একটু এরকম উপরে একটু এটা এর মতো হবে, ঠিক আছে? অ হ্যাঁ, আ ঠিক আছে। হ্রস্ব ই দীর্ঘ ই, তারপর হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব উ দীর্ঘ উ, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তারপর রি, ঠিক আছে? তারপর এ, ওই, ও, ও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অ আ হ্রস্ব দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও ও, ঠিক আছে? স্বরবর্ণ হলো, ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ। যারা নতুন মানে সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই, তাদের যদি একটি কাজ দিতে পারবেন? হ্যাঁ বলুন। এই অক্ষরগুলি একটি করে অক্ষর 5 বার করে লিখে আনতে পারবেন? হ্যাঁ সম্ভব? হ্যাঁ পারবো। হ্যাঁ সম্ভব। একটি মানে মানে ধরো অটাই পর পর 5 বার, আটা পর পর 5 বার, এরকম মানে অ ই লিখলাম পুরোটা, তারপর আবার পরে এরকম ভাবে 5 বার, এরকম নয়, অ অ অ অ অ আ আ আ আ আ এরকম ভাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 5 বার করে আমাকে পাঠাবেন। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারতে আমি লিঙ্কটা পাঠিয়েছি, ঠিক আছে, সেখানে আচ্ছা আচ্ছা লিখে নামটা লিখে পাঠাবেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যতটুকু আপনি লেখালেন তাই তো? পুরোটা আমি লেখাবো আজকে। আচ্ছা আপনারা সময় নিন, বা যারা সময়, দেখুন আমি চাপ দিচ্ছি। আমার মনে হয় অক্ষর জ্ঞানটা সবারই আছে এখানে, হ্যাঁ কারণ এটা তো না, দেবনাগরী হরফ তো। না না, অক্ষর জ্ঞান সবার নেই। অনেকে আপনার থাকতে পারে, সবার নেই, সবার নেই। সরি হ্যাঁ, অনেকে না থাকতে পারে, এবং এখানে শুনলাম তো 7 এ সবাই পড়েছে, এই জন্য সরি না আসলে আর এরকম হতে পারে যে আছে কিন্তু স্পষ্ট হবে না, এবার লিখতে গেলে অসুবিধা হবে, ঠিক আছে? এবার আমাদের সংস্কৃত ভাষা একটা শিখছি, আমরা কোর্স করছি, মানে আমাদের তো কিছু লিখতেও তো হবে, তাই না? তাহলে তখন তো অসুবিধা হবে, তাই লিখে প্র্যাকটিস করাটা কিন্তু দরকার, জরুরি, ঠিক আছে? আচ্ছা
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন। ঠিক আছে? য় র ল ব। কি হচ্ছে বর্ণ। লিখে নিন, লেখা হলে বলবেন। হয়ে গেছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, যারা জানেন মানে পড়তে জানেন তারাও কিন্তু লিখবেন, কারণ লেখা তো আমাদের শিখতে হবে, তাই না? লিখতেও তো হবে। যদি আপনি সংস্কৃত শিখলেন, বলতে পারছেন, আপনাকে যদি কেউ বলে একটি একটা বাক্য লিখে দিন বা একটি চিঠি লিখে দিন, সংস্কৃতে একটি চিঠি লিখে দিন, তাহলে আমাদের লিখতে হবে, তাই না? তখন এবার আপনার যদি প্র্যাকটিস না থাকে কিন্তু লিখতে পারবেন না, তাই লেখাটা প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে? এবং আমিও কিছু হোম টাস্ক দেবো, সেগুলো তো আপনাদের করে আনতে হবে। ধরুন লিখে, সংস্কৃতে লিখে যখন বাক্য শিখে যাবো আমরা কিছু বাক্য দেবো, এই বাক্যগুলি অনুবাদ করে আনবে বা এরকম কিছু একটা যদি কাজ দিই আমি, আপনাদের তো সংস্কৃতেই লিখে আনতে হবে। শুধু পড়তে জানলে কিন্তু হবে না, লিখতেও জানতে হবে। এগুলো হলো এমনি অক্ষর। এবার যুক্তাক্ষর কিছু, ঠিক আছে? যুক্তাক্ষর বলতে আমি বাংলায় যদি লিখি যে কয় মূর্ধন্যস্বয়, ঠিক আছে, কয় মূর্ধন্যস্বয়, এটাকে কি লিখবো আমরা? এইরকম, বুঝলেন? এইরকম। আর ধরুন আমি এমনি দুটি বর্ণের ধরুন যোগ করলাম, কি লিখলাম? অগ্নি। আমি যদি অগ্নি লিখি, অগ্নিটা কিরকম লিখবো? এই যে হাফ গ আর ন, মানে কি হলো? গ আর ন, এইরকম। গ আমি কিরকম লিখলাম? গয় এইরকম, দেখুন গটা হচ্ছে এই যে এইরকম, তাই তো? এর এই ডান্ডিটা কিন্তু দিলাম না, একটা ডান্ডি দিলাম, একটা ডান্ডি না দিয়ে ওখানে ন লিখলাম, ন। ঠিক আছে? ন হলো। এরকম আমি যদি বলি দিয়া, সরি এখানে চলে এলো, দিয়া, এটা হচ্ছে হয় জফলা, এইটা হয় জফলা। ঠিক আছে? কি জফলা? এটা হচ্ছে, দাঁড়া লিখে দিচ্ছি, দ দ, এই যে এইটা। আর যেমন বলতে পারেন হয়ময়। ঠিক আছে? হয়ময়, তাহলে এটা কিরকম লিখবো আমরা? লিখবো হচ্ছে এইরকম, হয়ময়। ঠিক আছে? আর যেমন আছে আর কি আছে? তারপর বর্গজ বর্গজ। হ্যাঁ, ওরকম দুটো বর্ণ যদি হয়, বর্গজ বর্গজ কি হবে? এইরকম। যদি আমি করি এরকমই হবে। করলে হবে হচ্ছে এইরকম।
আপনারা সুন্দর করে গুছিয়ে কিন্তু খাতায় লিখে রাখবেন, তো কি কোনো অসুবিধা হলে ওটাও দেখতে পারেন, খাতাটা যখন দেখে বোঝা যায় যে এই বর্ণটা কি, তাহলে আমি একটু দেখে নিই। বাংলাটা আগে লিখবেন, তারপর আর এরকম সংস্কৃতে লিখবেন, ঠিক আছে? স্যার রফলাটা শিখিয়ে দিন। হ্যাঁ, রফলা, ঠিক, রফলা। ধরুন, আচ্ছা, এটা লেখা হয়েছে, এটা অন্য পেজে চলে যাচ্ছে, এটা হয়ে গেলে বলবেন। এটা হয়েছে কি কারণ, মানে সবার হয়েছে এটা? হ্যাঁ স্যার হয়ে গেছে। রফলা, ধরুন আমি লিখলাম পয় রফলা। পয় রফলা হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে পয় রফলা, ঠিক আছে? কি হলো, এটা হলো পয় রফলা, হলো। এরকম আমি লিখতে পারি বয় রফলা, নিচে একটি এরকম আসবে, ঠিক আছে? পয় রফলা, ক্ষয় রফলা যদি হয় তো এরকম আসবে, ঠিক আছে? যদি আমি লিখি দন্তের নয় নয়, ঠিক আছে, দন্তের নয় নয় যদি লিখি, তাহলে কিরকম হবে, এইরকম, ঠিক আছে? রেফটা রেফটা কেমন হবে, ধরুন লিখলাম টয় রেফ, ঠিক আছে? এরকম টয় রেফ, ঠিক আছে? এটা কি হলো, এটাকে বাংলায় হবে এইটা, ঠিক আছে? রেফটা হবে ওপরের দিকে একটা, যেমন হর্ষইকার আর দীর্ঘইকারের মধ্যে কি হয়েছিল, দীর্ঘইকারের ওপরে একটা জাস্ট এরকম আঠি মতো দিচ্ছিলাম, ওই রকমই হবে। বাংলাতে সোজা দিই, সংস্কৃতে একটু বেঁকিয়ে, একটু বেন্ড করে দিই ওটাকে, এটুকুই পার্থক্য রেফের, ঠিক আছে? এবার একার ওইকার গুলো, হ্যাঁ, একার ওইকার গুলো শিখিয়ে দিই, ঠিক আছে? এগুলো ধরুন কু, কয় হস্যি, কয় হস্যি কি হবে, তবে এই ধরনের, এটা হচ্ছে হ্রস্বই, বুঝা গেল? দীর্ঘই কি হবে, দীর্ঘ এইরকম, হয় হস্য হয় দীর্ঘ, ঠিক আছে? হয় রি, হয় একা, হয় ঐকা, হয় ওকা, হয় ঔকা। হয়েছে? হ্যাঁ স্যার তাহলে মোটামুটি আমাদের কিন্তু এইটা আমরা যদি জানি, এটা আমরা যদি লিখে নিই, এটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা অক্ষর জ্ঞান কিন্তু আমাদের হয়ে যাবে, লিপিক জ্ঞান, ঠিক আছে? এটা দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। প্রতিদিন যদি একবার করে চোখও বলান, যদি খাতাতে সুন্দর করে লিখে নিয়ে চোখ বলান একবার করে, তাহলে কিন্তু লিপিক জ্ঞানটা হয়ে যাবে। চোখ বুলিয়ে কি পড়ার চেষ্টা করতে হবে কি লেখা আছে, তাহলে কিন্তু লিপিক জ্ঞানটা আমাদের হবে, ঠিক আছে? বোঝা গেল?
আচ্ছা, সবাই কি লিখেছেন? কারো অসুবিধা? আর কি শেয়ার করবো? আমি শেয়ারটা অফ করে দিয়েছি। হয়ে গেছে স্যার। আচ্ছা, অনিন্দ মুখোপাধ্যায় লিখেছিলেন স্যার একটু স্লো লিখবেন। আচ্ছা, আমি তখন দেখিনি ওটা। আপনার কি লেখা হয়েছে অনিন্দ মুখোপাধ্যায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এইটা যদি পাঠ করি, দেখে এইটাকে দেখে আপনাদের এই যে এই জিনিসটা দেখে কোনো একটা শব্দ বুঝতে পারছেন না। ও আচ্ছা, শেয়ার করা হয়নি, সরি। আচ্ছা আচ্ছা, এইটি দেখে কোনো একটি শব্দ বুঝতে পারছেন না, কোন একটি শব্দ বুঝতে পারছেন না, কোন শব্দটা বুঝতে পারছেন একটু বলুন। অনেকগুলো যুক্তাক্ষর কিন্তু আমরা এখন লিখিনি, সবগুলো যুক্তাক্ষর মনে পড়েনি তো তখন, আর সবগুলো লেখা ওটা দেখে দেখে শিখতে হবে আমাদের। দেখুন এখানে অনেকগুলো যুক্তাক্ষর আছে, বুঝতে পারছেন কি? এইটা কি লেখা আছে? এইটা কি লেখা আছে? অকারান্ত। হ্যাঁ, তো এখানে দন্তের নয় তয় যুক্তাক্ষর আছে, তাই তো? দন্তের নয় তয় হ্যাঁ কিন্তু স্যার। এটা কি লেখা আছে? পুংলিঙ্গ। পুংলিঙ্গ। পুংলিঙ্গ, এখানে ময় গয় যুক্ত, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। এগুলো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখানে এখানে প্রত্যেকটা যুক্তাক্ষর আছে কিছু কিছু। পয় রফলা এখানে আছে, এখানে দয় বয় আছে, এখানে তয় রফলা আছে, চতুর্থীতে থয় রেফ আছে, পঞ্চমীতে ইয় চয় আছে, ষষ্ঠীতে মূর্ধন্য ষ ঠয় আছে, সপ্তমীতে পয় তয় আছে। বোঝা গেছে? এগুলোতে যুক্তাক্ষর কিছু কিছু জায়গায় আছে। দেবে ফ্যাম ভয় জফলা, এটা ভয় জফলা, ঠিক আছে? এই যে দেবে ফ্যাম, এখানে এটা ভয় জফলা, দয়েকা বয়াকা ভয় জফলা আকা, ঠিক আছে? দেবে ফ্যাহা। স্যার স্যার একটু কনফিউশন আছে, ওটা হ্যাঁ, বলুন। উচ্চারণটা কি দেবেভ্যাম নাকি দেবাভ্যাম? হ্যাঁ, দেবাভ্যাম, সরি, দেবাভ্যাম, দেবাভ্যাম, ঠিক আছে? দেবে ফ্যাহা, ঠিক আছে? তাহলে আমি এটা যদি পাঠ করি, আপনারা কি সকলে আনমিউট করলে কিন্তু মানে ওটা ঠিকঠাক শোনা যাবে না। তাহলে একজন কেউ আনমিউট করুন, একজন কেউ বলুন, বাকিরা মিউট করেই কিন্তু বলুন, ঠিক আছে? কে বলবেন? আমি স্যার, একবার আমি বলবো। কে, নামটা কি বলুন আপনার? মৌসুমী পাত্র। মৌসুমী পাত্র, ঠিক আছে। তাহলে বাকিরা কিন্তু উচ্চারণ করবেন, ঠিক আছে? ফাঁকি কেউ মারবেন না, যে শুনছেন হ্যাঁ বলে স্যার। চায়, সকলে কিন্তু বলবেন, ঠিক আছে? আমি একবার বলবো, আপনারা দুবার করে বলবেন। দেবাহা, দেবৌ। আচ্ছা, আমি পুরোটা বলে নি। প্রথমটা পুরোটা বলবো, তারপর আপনারা প্রথমটা পুরোটা বলবেন, ঠিক আছে? দেবাহা, দেবৌ, দেবাহা। দেবহ, দেব, দেবাহা। না, হ্যাঁ, এবার এই সংস্কৃতে এটা একটা বিষয় কি, হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিষয়। কি বিষয়? হ্রস্ব এবং একটু দীর্ঘ। উচ্চারণটা দীর্ঘ হবে। হ্যাঁ, যেটা হ্রস্ব বর্ণ তার উচ্চারণের জন্য আমরা যেটুকু কাল দেব, যেটা দীর্ঘ বর্ণ সেটা উচ্চারণের জন্য আমাদের তার ডবল কাল দিতে হবে, তার ডবল সময় দিতে হবে। এবার কোনগুলি হ্রস্ব কোনগুলি দীর্ঘ আমরা তো জানি, তাই তো? আমরা জানি তো, অকার হ্রস্ব অকার, ইকার মানে হ্রস্ব ই, উ, এগুলো হ্রস্ব, কিন্তু দীর্ঘ ই, আকার, একার, ঐকার, ঔকার, ওকার এগুলো কিন্তু দীর্ঘ। সকলে জানি আমরা এটা। হ্যাঁ স্যার। তাহলে কোথায় কোন অক্ষর আছে সেটা আমরা আগে বুঝতে হবে আমাদের। দেবহ, এখানে কিন্তু এখানে কি আছে? দয় একা ব, তাই তো? দয় একা ব, বহ এখানেও কিন্তু শুধু ব নেই। আচ্ছা, আছে স্যার, বিসর্গ আছে, অ আছে। তাহলে দেবহ এটাকে যদি ভাঙি কি পাওয়া যাবে? এই যে আমি আরেকটা দেখাচ্ছি সংস্কৃতে, এটা কিন্তু, আচ্ছা স্ক্রিনটা শেয়ার করি।
আমি যদি দেবহকে ভাঙি, এই যে দেবহ আছে, ঠিক আছে, এটাকে ভাঙলে কি পাবো? দ পাবো। দ মানে ব্যঞ্জন, ব্যঞ্জন কিন্তু ব্যঞ্জন মানে হলন্তই কিন্তু, তাই তো? ব্যঞ্জন স্যার। মানে কিন্তু হলন্তকে আমরা ব্যঞ্জন বলি। ওই আমরা কিন্তু উচ্চারণের সময় লিখি দ, এরকম লিখি, এটা কিন্তু ব্যঞ্জন নয়। ব্যঞ্জন আসলে এটা, ওটা আমরা শুধুমাত্র ব্যঞ্জনের স্বর ছাড়া, স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনের উচ্চারণ সম্ভব নয়, তাই আমি কিন্তু এরকম লিখলাম, ঠিক আছে? কিন্তু এটাই হচ্ছে আসল ব্যঞ্জন। তাহলে দেবহ এখানে কি আছে? দ হলন্ত আছে, এ আছে, বয় হলন্ত আছে, অ আছে, আর বিসর্গ আছে, ঠিক আছে? আর বিসর্গ আছে, বিসর্গটা লেখা যাচ্ছে না, যাই হোক বিসর্গ আছে ধরে নিন, ঠিক আছে? তাহলে এখানে ব কিন্তু ব আছে আর অ আছে, এটা আমার তাৎপর্য, এখানে বলাটাই তাৎপর্য, ঠিক আছে? ব আছে, অ আছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা বলুন, হ্রস্ব দীর্ঘ প্লুত কার হয়? ব্যঞ্জনের না স্বরবর্ণের? স্বরবর্ণের। স্যার স্বরবর্ণ। এই যে হ্রস্ব দীর্ঘ প্লুত আমরা বলি না, এটা হ্রস্ব বর্ণ, এটা দীর্ঘ, এটা আমাদের কিন্তু সবসময় স্বরবর্ণের হয়, এটা মাথায় রাখতে হবে, তাই তো? ব্যঞ্জন বর্ণে তো হলন্ত দিয়ে তার কোনো আর মানে হ্রস্ব দীর্ঘ প্লুত হতে পারে না। তাহলে হ্যাঁ, দেব, দেব এখানে আমি যদি বিচার করি যে এখানে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ, আমরা কি করব? দেব এই শব্দে কি কি স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণ কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ সেটা আমরা বিচার করব, তাই তো? তাহলে দেব এখানে দয় একা, একাটা হচ্ছে দীর্ঘ না হ্রস্ব? কিন্তু দীর্ঘ, দীর্ঘ, একারটা হ্যাঁ। দীর্ঘ। আর বয়ের পর যে অকারটা আছে সেটা কি? এটা হর্ষ। হ্রস্ব। তাহলে উচ্চারণটা আমার কিরকম হবে? দেতে বেশি টান হবে, তার থেকে হাফ টান হবে অয়েতে, দেবহ, এরকম। দেবহ। হ্যাঁ, দেবহ, দেবহ। হ্যাঁ দেবহ। আর এখানে কিন্তু ব আমরা বাংলাতে কি গুলে ফেলি? ব, আর আমাদের বাংলাতে একটাই ব, তাই তো? সংস্কৃতে কিন্তু দুটো ব, তাই তো? সংস্কৃতে দুটো ব। একটা হচ্ছে, দেখুন আমি দেখিয়েছি এখানে, একটার পেট কাটা আছে, প বর্গে যেটা আছে প ফ ব, এই যে এইটা, এর কিন্তু এটা একটা ব, আর একটা অন্তস্থ ব, এই যে এইটা, ঠিক আছে? এটা একটা ব আর এটা একটা ব, দুটো ব কিন্তু। একটা হচ্ছে বর্গীয় ব। বর্গীয় ব কেন বলা হয়? বর্গের মধ্যে পড়ছে, আমরা বর্গ বুঝি তো, ক বর্গ এটা, তাই তো? এটা ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, তাই তো? আমরা জানি তো এগুলো, হ্যাঁ হ্যাঁ স্যার। ত বর্গ, ক পাঁচটা বর্গ। বর্গ। তাহলে প বর্গের মধ্যে পড়ছে বলে এই বটাকে বলা হয় বর্গীয় ব। পেট কাটা যে বটা তাকে বলা হয় বর্গীয় ব। আর অন্তস্থ ব কাকে বলা হয়? এই চারটে বর্ণ অন্তস্থ বর্ণ, তাই তো? তাই এই বটাকে বলা হয় অন্তস্থ ব। তাহলে দুটো ব, ঠিক আছে? দুটো বার উচ্চারণ কিন্তু আলাদা। উচ্চারণ কিরকম করতে হবে আমি যদি সহজ ভাষায় বলি, কি হবে? যখন আমরা বর্গীয় ব মানে এই পেট কাটা বটা উচ্চারণ করব, সেখানে দুটো ঠোঁট কিন্তু আমাদের টাচ হবে, ব, দুটো ঠোঁট পরস্পর টাচ হবে, ব ব, ঠিক আছে? আর যখন অন্তস্থ ব উচ্চারণ করব এই বটা, তখন কি হবে? আমাদের যে নিচের দাঁতগুলো সেটা ওপরের ঠোঁটে টাচ করবে, ও ও, বোঝা যাচ্ছে? দুটো বর্ণের উচ্চারণ আলাদা আলাদা কিভাবে হচ্ছে? একটা হচ্ছে ব, দুটো ঠোঁট টাচ করলো, দুটো ঠোঁট, দুটো লিপস আমাদের টাচ করবে পরস্পর, ব, ঠিক আছে? আর যখন অন্তস্থ বা করবো কি, নিচের দাঁতগুলো ওপরের ঠোঁটেতে টাচ করবে, ও ও। ডিফারেন্স বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার দেবহ, দেবহটা আমি কি উচ্চারণ করবো? দেবহ, দেবহ, হ্যাঁ দেবহ, ঠিক আছে? দেবহ, দেবহ। হ্যাঁ, দেবহু। এখানে কিন্তু দেখুন দুটোই দীর্ঘ, তাই তো? একারটাও দীর্ঘ, ঔকারটাও দীর্ঘ। তাহলে দেবৌ, দেবৌ, ওটা টান হবে, দেবৌ, হ্যাঁ দেবৌ, দেবৌ, বহু বচনে কি? দেবাহা, দেবাহা, হ্যাঁ পাটা টান হবে। দেবহ, এখানে কিন্তু বহ বলে দিলাম আমরা, দেবহ। আর পায়ে যেখানে আকার আছে তখন দেবাহা,
দেবাহ। দেবাহ। ঠিক আছে, বোঝা গেছে ডিফারেন্স? সবাই বুঝতে পেরেছেন? চলুন এবার পড়ি আমরা, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেবহ, দেবৌ, দেবাহ। দেবः দেবো দেবাः দেওয়াः দেবাহ, বাটা টানবেন। দেবাः। হ্যাঁ, ঠিক আছে, দুবার করে বলুন, দুবার বলুন, একই জিনিস দুবার। দেবः দেবো দেওয়াः। না, হচ্ছে না। দেবাহ এরকম বলবেন আপনি, দেবাহ। দেবাः। হ্যাঁ, এইটা বলুন আবার। দেব দেবো দেবাः। হ্যাঁ, দ্বিতীয়, ঠিক আছে। দেবম, দেবৌ, দেবান। দেবম দেবো দেবান। আবার বলুন দুবার করে। দেবম দেবো দেবান। দেবেন, দেবাভ্যাম, দেবৈঃ। দেবেন দেবাভ্যাম দেবৈঃ। দেবেন হ্যাঁ বলুন। দেবেন দেবাভ্যাম দেবৈঃ। এবার আমরা বাংলাতে এখন কি ভ্যাম এরকম শুনবো, তাহলে এখানে উচ্চারণ কি হবে? ভ্যাম, ভ্যাম, ঠিক আছে? ভ্যাম ভ্যাম, ঠিক আছে? ভ্যাম। সকলে বুঝতে পেরেছেন? কারো অসুবিধা? ভ্যাম, দেবাভ্যাম। দেবাভ্যাম। ভ্যাম এরকম নয়, দেবাভ্যাম। আমরা সংস্কৃত শিখছি মানে আমাদের উচ্চারণটাও শিখতে হবে কিন্তু, ঠিক আছে? আমরা কেন খামতি রাখবো? আমাদের যদি সুযোগ থাকে অবশ্যই শিখে নেবো আমরা ঠিকঠাক। সুযোগ যখন ছিল না তখন শেখেননি, বা ঠিক আছে এখন তো সুযোগ আছে, আমরা পুরোটাই যতটা পারফেক্ট শিখতে পারবো ততটাই আমাদের কার্যকরী। তাহলে উচ্চারণটা আমরা ঠিকঠাক করব, ঠিক আছে? দেবেনা, দেবাভ্যাম, দেবৈঃ। দেবেন দেবাভ্যাম দেবৈঃ। দেবেন দেবেন দেবাভ্যাম দেবৈঃ। দেবায়, দেবাভ্যাম, দেবেভ্যঃ। দেবায় দেবাভ্যাম দেবেভ্যঃ দেবেভ্যঃ। দেবেভ্যঃ, ভ্যঃ, ভ্যাম যখন বললেন তখন ভ্যঃ। দেবেভ্যঃ দেবেভ্যঃ। ভ্যঃ ওখানে টান হবে না, দেবেভ্যঃ। দেবেভ্যঃ। দেবায় দেবাভ্যাম দেবেভ্যঃ। ঠিক আছে, চারটে হলো, আর চারটে আছে। এবার অন্য কেউ পড়ুন দেখি। আর কারো স্যার আমি বলবো। কে, নামটা কি আপনার? শ্রেয়া সরকার। আচ্ছা ঠিক আছে, বলুন। আচ্ছা আমি বলি, তারপর বলবেন। এখানে একটাই বলুন। দেবাত, দেবাভ্যাম, দেবেভ্যঃ। দেবাত দেবাভ্যাম দেবেভ্যঃ। টানবেন, দেবেভ্যঃ। বেটা কিন্তু দীর্ঘ আছে। দেবেভ্যঃ। আবার বলুন। দেবাত দেবাভ্যাম দেবেভ্যঃ। ষষ্ঠী। দেবস্য, দেবয়োঃ, দেবানাম। দেবস্য দেবয় দেবানাম। দেবয়োঃ। দেবয়। দেখুন এখানে দেবয়োঃ হতে দেটা দীর্ঘ, অটা হ্রস্ব, ইয়োটা আবার দীর্ঘ। তাহলে দেতে টান হবে একটু, বতে টান বেশি হবে না, ইয়োতে আবার টান হবে। তাহলে এই হ্রস্ব আর দীর্ঘস্বর নিয়ে একটুখানি কিছু বলে দেবেন? মানে এটা কোন জায়গাটা কি সহজ ভাবে বলা যায় যে স্বরবর্ণের কোন ক্ষেত্রে কোন জায়গায় সরল কোনো রুল আছে যে কোথায় দীর্ঘ এবং হ্রস্বস্বর এবং দীর্ঘস্বরটা কোন জায়গায় হয়? কোন জায়গায় বলতে আপনি হ্রস্বস্বর কোনগুলি জানলেই তো আপনি বুঝে যাচ্ছেন দেখে যে এইটি হ্রস্ব না দীর্ঘ। আপনি হ্রস্বস্বর কোনগুলি, এই যে স্বরবর্ণ বললাম, স্বরবর্ণতে একমাত্র হ্রস্ব দীর্ঘ হতে পারে, তাই তো? এই যে অ, এটা হ্রস্ব, অটা হচ্ছে হ্রস্ব, হ্রস্ব ই হচ্ছে হ্রস্ব, হ্রস্ব উ হচ্ছে হ্রস্ব,
রি হচ্ছে হস্য, আচ্ছা ব্যাস এগুলি হস্য, আচ্ছা। বাকি বাকি বাকিগুলো কিন্তু দীর্ঘ। আ দীর্ঘ, ই, উ, এ, ওই, ও, ও এগুলো দীর্ঘ। এবার এগুলি সিঙ্গেল যখন থাকবে তখনও দীর্ঘ উচ্চারণ হবে, অন্য স্বরের সাথে যখন যুক্ত, যেমন কয় ঔকায় থাকে, কয় ঔকা, কয় ধরুন ঔকা থাকো, তাহলে এটাও কিন্তু দীর্ঘ হয়ে গেল, তাই তো? তাহলে এর কৌ এরকম উচ্চারণ হবে, হ্যাঁ তাই দীর্ঘ হলো। তাহলে এইরকম একটা স্বরবর্ণের মধ্যে আমি যেহেতু বললাম যে দীর্ঘ হ্রস্ব এই ব্যাপারগুলি একমাত্র স্বরবর্ণেরই হতে পারে, ব্যঞ্জন বর্ণের হয় না। তাই স্বরবর্ণ তো মাত্র এই কটি আমাদের, তাহলে এইগুলির মধ্যে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ জানলেই আমাদের হয়ে যাচ্ছে। হ্রস্ব মাত্র এইগুলি, অ, ই, উ আর রি, এগুলি হ্রস্ব, বাকিগুলি দীর্ঘ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে দে এখানে দেখুন একারটা দীর্ঘ, তো তাহলে দীর্ঘ একটু বেশি টান হবে। দে বতে কিন্তু অকারটা হ্রস্ব, অকার তো হ্রস্ব আমরা দেখলাম তো, অকার হ্রস্ব, এই যে অকার হ্রস্ব, তাই তো? তাহলে আমরা দে ব ওখানে কিন্তু বেশি টানবো না। ইও আবার ওকার আছে, তাহলে আবার দীর্ঘ হয়, তাহলে বেশি টানবো। তাহলে দে বয়োহ, দে বয়োহ, বটা টানছি না কিন্তু, দে বয়োহ এরকম উচ্চারণটা হবে। ঠিক আছে। দেবস্যা, দেবয়োহ, দেবানাম, এই যে হ্রস্ব দীর্ঘ ব্যাপারটা, এটি আমরা বেদে হচ্ছে সবচেয়ে কার্যকরী। মানে বেদটা রক্ষা হয়েছে কিন্তু এই হ্রস্ব দীর্ঘ স্বরগুলির জন্য। স্বরসহিত বেদ পাঠ যখন করা হবে, ঠিক আছে, ওখানে হ্রস্ব উদাত্ত উদাত্ত শরীর ভেদ আছে, হ্রস্ব দীর্ঘ টেনে উচ্চারণ করা হবে। ঠিক আছে, সেই যখন দীর্ঘ মানে টেনে উচ্চারণ করা হয় মানে আমরা দীর্ঘ আছে বলে বুঝে যাবো। সেখানে এই স্বর, সেখানে কিন্তু যত ভালো উচ্চারণ হবে তত কিন্তু শুনতে ভালো লাগবে। দেখবেন যারা স্তোত্র উচ্চারণ করেন, ঠিক আছে, যত ভালো উচ্চারণ করতে হবে তত কিন্তু শুনতে ভালো লাগবে, শ্রুতিমধুর হবে। এই ভাষাটিও সেরকম, ইংলিশও যে কোনো ভাষা সেরকম। ইংলিশ যদি আপনি সেই ভেঙে চুরে উচ্চারণ করেন তাহলে শুনতে অবশ্যই ভালো লাগবে না। খুব সুন্দর একজন কেউ ইংলিশ বলছে কিন্তু আমাদের শুনতেও ভালো লাগে, তাই তো? সেরকম সেম জিনিসই। তারপর সপ্তমী, দেবে, দুটোই দীর্ঘ আছে। দেবে, দেবয়োহ, দেবেষু, সুটা কিন্তু হ্রস্ব, দেবেষু। তাহলে কি হলো? দেবে, দেবয়োহ দেবেষু, দেবে দেবয়োহ দেবেষু। দেবে, এখন বেটাকে টানছেন, দেটাকে টানছেন না, দেবেষু, দেবেষু। দেবে, দেবয়োহ, দেবেষু। দেবে দেবয়োহ দেবেষু। এবার দেখুন আমি বললাম 7টা বিভক্তি 21টা রূপ। এবার এখানে দেখুন আর একটা সম্বোধন। আপনারা বলবেন তাহলে স্যার আর একটা এক্সট্রা হয়ে গেল। এবার এটা বলা হয় সম্বোধনটা কিন্তু আলাদা বিভক্তি নেই, প্রথমাই আসলে, ঠিক আছে, রূপটা আলাদা হয়, একটা রূপে আলাদা হয় শুধু এই রূপটি, কিন্তু এটি বিভক্তি কিন্তু আলাদা নেই, এখানে প্রথমা বিভক্তি আছে এখানে। এটি পরে আপনার বিস্তারে জানবেন। সম্বোধনও একটা রূপ হয়। সম্বোধন মানে যখন কাউকে সম্বোধন করা হবে তখন এই রূপটি হবে। দেব, হেটাকে উচ্চারণ করার দরকার নেই, হেটা জাস্ট সম্বোধন, এটি তাই বোঝানোর জন্য হেটা লেখা হয়েছে, তাই তো? তাহলে দেব, দেবৌ, দেবাহা। দেব দেবৌ দেবাহা, দেব দেবৌ দেবাহা। ঠিক আছে, তাহলে সকলে বুঝতে পেরেছেন? সকলে উচ্চারণ করতে পারবেন? হ্যাঁ স্যার। ঠিক করে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে যারা বললাম যে লিপিতে একটু প্রবলেম আছে তারা কিন্তু লিপিটা লিখে আমাকে পাঠাবেন, ঠিক আছে? তাতে আপনাদেরই সুবিধা হবে এবং পরে যখন সংস্কৃত ধরুন যে স্লাইড গুলো করা হচ্ছে সেগুলো বুঝতে আপনাদেরই সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা জিনিস বলছিলাম যে যদি কোনো রেফারেন্স বইয়ের একটু দুই একটা নাম দিতে পারেন তাহলে একটু সুবিধা হতো। কোন সম্বন্ধে? মানে এই একদম প্রথম থেকে শেখার
আর আচ্ছা যদি কিছু কিছু মানে এক দুটো বই আমরা রেফারেন্স হিসেবে যদি মানে আচ্ছা আচ্ছা আমি একটু দেখি কোনটা মানে ভালো বই। গ্রামার সংক্রান্ত বিশেষ করে প্রথম ভাষা শিক্ষা। আচ্ছা ঠিক আছে আমি দেখি কোনটা ভালো বই, তাহলে আমি সেটা রেফার করবো সেটা, ঠিক আছে। হ্যাঁ এক দুটো কি একটু বেশি যাই হোক কিছু দিলে না আমরা তাহলে এগুলো একটু সময় মতো একটু মানে করতে পারবো। ঠিক আছে। আপনি কি লিঙ্কটা আজকে আপনার নাম্বার থেকে পাঠিয়েছেন? হ্যাঁ আমার নাম্বারতে পাঠিয়েছি। আচ্ছা তাহলে আজকে আমরা এতটা পর্যন্তই, বেসিক একদম ইন্ট্রোডাকশন হলো ক্লাস আজ থেকে। পরের দিন থেকে আমরা বিষয়ে প্রবেশ করব, ঠিক আছে। আপনারা কিন্তু লিপিটা শিখে নেবেন, কারণ লিপিটা শিখলে আমাদের আপনাদের সুবিধা, ঠিক আছে। তা আর কারো কিছু বলার কি বলার আছে, কারণ কিছু বলতে পারেন? আপনার নাম্বারটা একটু শেয়ার একটু বলে দিন না। মানে আচ্ছা আমি বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন। 73 18 86 72 59 7318867259। হ্যাঁ আমি চ্যাটে লিখে দিয়েছি, দেখে নিতে পারেন, চ্যাটটাও দেখে নিতে পারেন। আচ্ছা কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবেন? ঠিক আছে স্যার আপনার ক্লাসটা কি শুধু বুধবার করেই হবে? হ্যাঁ আমার ক্লাসটা বুধবার করে হবে। আমাদের সপ্তাহে 3টে ক্লাস হবে, ঠিক আছে। একটাতে সম্ভাষণ শেখানো হবে, যেটা ক্লাসটা আপনারা আগে করেছেন, আগের দিন করা সোমবার মনে হচ্ছে যেটা হয়েছে। এই একটা ক্লাস আছে, আর একটা আছে আপনাদের সম্ভবত শুক্রবার হবে। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আজকে তাহলে এই পর্যন্ত কি থাকবে? হ্যাঁ আজকে এই পর্যন্তই, ঠিক আছে। ঠিক আছে কারো কিছু বলার থাকলে বলতে পারেন কেউ, না হলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।